সাদাসিধে কিন্তু খুবই জেদি অফিসার পেদ্রো কয়েকদিন আগেই তার ছেলে কুয়ায় পড়ে মারা যায়। জীবনের এত বড় ধাক্কা সামলে যখনই সে তার কাজে মনোযোগ দিচ্ছিল তখনই তাকে জোর করে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়। কিন্তু যে কম্পিউটারের কিবোর্ডে ঠিকমতো অক্ষরই খুঁজে পায় না সে সাইবার সেলে কি করবে? এরই মাঝে হঠাৎ একদিন মিনিস্টারের ছেলে গায়েব হলে সাইবার ইউনিটে ডাক পড়ে। পেদ্রো জেদ করে তার সাথে সদ্য পরিচয় হওয়া প্রীতমকেও কেসে তদন্তে আনবে, কারণ পেদ্রো জানে সে কিবোর্ডের অক্ষর খুঁজে না পেলেও প্রীতম এতটাই সাইবার এক্সপার্ট যে 15 মিনিটেই অপরাধীর লোকেশন খুঁজে বের করবে। কিন্তু পেদ্রো আর প্রীতম ভাবতেই পারেনি তারা যাকে ধরতে যাচ্ছে সে আসলে তাদের চাইতেও কয়েক ডিগ্রি উপরে। কেসের তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে পেদ্রোর ছেলেও ঠিক একইভাবে গায়েব হয়েছিল যেভাবে মিনিস্টারের ছেলে গায়েব হয়েছে। শুরু হয় ইঁদুর বিড়াল আর এক বাবার জেদের লড়াই, কিন্তু যাকে ধরতে নেমেছে সেও কোনো অংশে কম না। এমনই সাসপেন্স, কমেডি আর ক্রাইম এবং রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ প্রীতম অ্যান্ড পেদ্রো। গভীর রাত, শহরের মাঝখানের এটিএম এ কালো বোরখা পরা একজন এসে ক্যামেরায় কালো রং স্প্রে করে দেয়। এরপর আরেকজন বোরখা পরা ব্যক্তিকে কল দিতেই সে ভেতরে ঢোকে। দুজনে মিলে ফ্লোর ভেঙে পুরো মেশিনটাই উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর কোনো লাভ হবে না বুঝে তাদের দলের বাকি দুজনকে কল করে। সাথে সাথেই তারা গাড়ি নিয়ে আসে। একজন গাড়ি থেকে নেমে গাড়ির সাথে বাঁধা মোটা শিকল মেশিনে বাঁধতেই ড্রাইভার ফুল স্পিডে গাড়ি এগোতেই এটিএম মেশিন ভেঙে বাইরে চলে আসে। এত জোরে শব্দ হওয়ায় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা এক ভিখারি লাফিয়ে উঠে দেখে 4 জন বোরখা পরা চোর গাড়ির পেছনে মেশিন উঠিয়ে চলে যাচ্ছে। পরের দিন সকাল হতেই প্রীতম পার্কার নামের এক ছেলে তার বয়স্ক দাদাকে নিয়ে গোয়া থানায় এসে জানায় তার দাদার টেপ রেকর্ডার চুরি হয়ে গেছে। ওই ক্যাসেটে তার দাদির গাওয়া একটা গান ছিল যেটা দাদির শেষ স্মৃতি হিসাবে রোজ শুনতো। ক্যাসেটের উপরে লেখা ছিল মেরি জান, দয়া করে ওটা খুঁজে দিন। কনস্টেবল জয়ান্ত রেগে বলে এখানে এটিএম মেশিন চুরি হয়ে গেছে যেখানে 28 লাখ ছিল, আর তোমরা সেই কোন দূর থেকে মাত্র 500 টাকার রেকর্ডার খুঁজতে এসেছো। বলেই সেখান থেকে চলে যেতে বলে প্রীতমের প্রচন্ড রাগ হয়ে যায়। দাদাকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে ড্রিঙ্কস করে বেশ সাহস নিয়ে সোজা জয়ান্তকে ঝাড়ি দিয়ে বলে দাদির ওই গান শুনতেই দাদার মুখে একটা হাসি ফুটে উঠত। সেই হাসি আমি আবারও দেখতে চাই, আপনি এক্ষুনি এফআইআর লিখবেন। জয়ান্ত এবার রেগে বলে পুলিশ অফিসারকে অপমান করার জন্য একে এক্ষুনি জেলে ভরো। প্রীতম তখনও রেগে বলতে থাকে আমার এফআইআর আগে লেখুন। কে শোনে কার কথা? টেনে টুনে তাকে জেলে ভরা হয়। কিছুক্ষণ পর থানার ইন্সপেক্টর পেদ্রো আসতেই দেখে ব্যাংক থেকে লোক এটিএম মেশিনের ব্যাপারে কথা বলতে এসেছে। তবে সে কিছু বলতেই তার আগেই জেলের মধ্যে থেকে প্রীতম অস্থির হয়ে বলে আমার দাদা বাসায় একা, আমাকে এখনই যেতে হবে, না হলে ঠিকমতো খাবার না খেলে সে অসুস্থ হয়ে যাবে। কেউ তাকে পাত্তা না দিয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রীতম বারবার একই কথা বলতেই থাকে। পেদ্রো এবার বিরক্ত হয়ে বলে এখানে 28 লাখ টাকা চুরি হয়ে গেছে আর তুমি আছো তোমার দাদাকে নিয়ে। প্রীতম বলে আমাকে একটা কম্পিউটার দিন, আমি 15 মিনিটের মধ্যে এটিএম এর চোরকে খুঁজে দিব, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে এরপর আমাকে যেতে দিবেন। পেদ্রো বেশ বিরক্ত হয়ে তাকে টেনে কম্পিউটারের সামনে বসিয়ে বলে তুই যদি 15 মিনিটের মধ্যে চোরকে খুঁজে দিতে না পারিস তাহলে তোকে এখানে আটকে রাখবো। প্রীতম এসবে তোয়াক্কা না করে চুরির লোকেশন আর সময় জেনে তার কাজ শুরু করে দেয়। পেদ্রো অবশ্য বেশ ভাব নেয় যে কেস কখনো কম্পিউটারে ক্লিক করলে সমাধান হয় নাকি। চোরকে খুঁজতে হয়, ক্রাইম স্পটে যেতে হবে, নজর রেখে তাকে ধাওয়া করতে হবে, তারপর না চোর ধরা পড়ে। তার এসব ফালতু কথার মাঝেই প্রীতম সেই 4 চোরের ছবি সহ ফোন নম্বর এমনকি ঠিকানা দিয়ে বলে এদের মাঝের রমেশের ঝালাইয়ের দোকান আছে। আজ অবশ্য দোকান বন্ধ কারণ রমেশের আজ বিয়ে। পেদ্রো বিরক্ত হয়ে বলে যার তার ছবি দিলে কি আমি বিশ্বাস করবো নাকি? প্রীতম বলে এই দোকানে গিয়ে এটিএম মেশিন না পেলে আমাকে এসে ইচ্ছা মতো মার দিয়েন, তবে আগে গিয়ে একবার দেখে তো আসেন। প্রীতমের কথা মতো লোকেশনে এসে রমেশের দোকানের তালা ভেঙে ঢুকতেই দেখে পাশের চৌকিতে বোরখা পড়ে আছে, যেমন কালো বোরখা কাল চোরেরা পড়েছিল। একটু সামনেই এটিএম মেশিন কাপড় দিয়ে ঢাকা, কিন্তু কাপড় সরাতেই দেখা যায় চোরেরা সব টাকা নিয়ে নিয়েছে। একটু পাশেই বিয়ের সানাইয়ের আওয়াজ পেয়ে সেখানে যেতেই দেখে 4 বন্ধু বিয়ের খুশিতে নাচছে, কিন্তু পুলিশকে দেখা মাত্রই ভয়ে সব
দে দৌড়। বহু দৌড়াদৌড়ির পর সবকটাকে জেলে ভরে প্রীতমকে বের করলে পেদ্রো বেশ অবাক হয়ে প্রীতমকে জিজ্ঞেস করে, তুমি এসব করলে কিভাবে? প্রীতম অস্থির হয়ে বলে, সেসব অন্য কোনদিন বলবো, দাদা বাসায় একা, আমাকে এখনই যেতে হবে। পেদ্রো বলে, চল তোকে নামিয়ে দিয়ে আসি, রাস্তায় সব শুনবো। গাড়িতে প্রীতম বলে, আমি শুধু কমন সেন্স ব্যবহার করেছি, এত বড় মেশিন ওঠানোর কাজ কেউ একা তো করবে না, কমসে কম 3 থেকে 4 জন লাগবে, কেউ নজর রাখবে, কেউ গাড়ি আনবে, আর বাকিরা মেশিন উঠাবে। আর এরা নিশ্চয়ই ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, তাই আমি ওই এলাকার চুরির সময় কোন কোন নম্বর অ্যাক্টিভ ছিল খুঁজে বের করি। পেদ্রো হতবাক হয়ে বলে, সেটা বের করতে হলে তো 3টা অথরিটির পারমিশন নিয়ে তারপর কাজ করতে হয়, তুই এত সহজে কিভাবে পেলি? প্রীতম বেশ ভাব নিয়ে বলে, আমি তো 10 মিনিটেই পুরো টাওয়ার হ্যাক করতে পারি, কিন্তু আপনার থানার ওয়াইফাই স্লো তো, তাই 15 মিনিট লেগে গেল। যাই হোক, চুরির সময় লোকেশনে 25টা ফোন অ্যাক্টিভ ছিল, তবে এদের মধ্যে 4টা নাম্বার এমন ছিল যারা শুধুমাত্র একে অপরকে কল করছিল। তখনই আমার সন্দেহ হয়, এদের নম্বর ট্রু অ্যাপে দিলে তাদের নাম পেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই নাম দিতে দেখি এরা আসলে সবাই বন্ধু। রমেশের কাল বিয়ে, তার ওয়েডিং কার্ডের ছবি প্রোফাইলে দেওয়া। তখন আর বুঝতে বাকি থাকে না যে বিয়ের খরচ উঠাতে এরা 4 জন মিলে চুরি করেছে। প্রীতমের এমন বুদ্ধি দেখে পেদ্রো বলে, তুই টেকনোলজির এত বড় জিনিয়াস হওয়া সত্ত্বেও ভ্যাকিউম ক্লিনার বেচার কাজ কেন করছিস? প্রীতম বেশ বিরক্তি নিয়ে বলে, আমি এসব টেকনোলজির চক্করে পড়তে চাই না, এর পেছনে অনেক লম্বা কাহিনী আছে। পেদ্রো সেই কাহিনী জানতে চাইলে প্রীতম কেন যেন সেটা এড়িয়ে যায়। কিছুক্ষণ পর প্রীতমের বাড়ির সামনে নামতেই প্রীতম বলে, আপনি প্লিজ আমার দাদুর টেপ রেকর্ডারটা খুঁজে দিন। পেদ্রো অবাক হয়ে জিজ্ঞেস করে, এটিএম এর চোর খুঁজে দিলি 15 মিনিটের মধ্যে, তাহলে টেপ রেকর্ডারের চোর খুঁজতে পারছিস না কেন? প্রীতম বলে, খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু সে মনে হয় ছিচকে চোর, কোনো ফোন ব্যবহার করে না, এই জন্যই লোকেশন ট্রেস করতে পারিনি। পেদ্রো হেসে বলে, ঠিক আছে, টেপ রেকর্ডার পেলেই তোকে জানাবো। প্রীতম এবার তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে তার দাদাকে দেখতে আসে। দাদাকে সুস্থ দেখে সে যেন স্বস্তি ফিরে পায়। গাড়িতে পেদ্রোকে তখন ডিআইজি কল দিয়ে জানায় ডিএন এর বাসায় ঝামেলা হয়ে গেছে, পেদ্রো যেন এখনই সেখানে যায়। পেদ্রো ডিএন এর বাসায় পৌঁছাতেই ডিএন এর পিএ জানায় ডিএন এর স্ত্রী শ্রদ্ধার মোবাইল চুরি হয়ে গেছে। সামান্য এক মোবাইল চুরির জন্য পেদ্রোকে ডাকা হয়েছে শুনে পেদ্রো প্রচন্ড রাগ হলেও কিছু করার থাকে না। সাথে জানায় বেডরুমের জানালা খোলা ছিল, চোর সম্ভবত সেখান থেকেই ঢুকেছে। পেদ্রো বলে, মনে করেন আপনি একজন চোর, আপনার একটা ফোনের দরকার, তাহলে আপনি কোনো টুরিস্টের ফোন নিয়ে পালাবেন, তাই তো? নাকি তার জন্য একজন মিনিস্টারের বাসায় এত ক্যামেরা আর গার্ড টোপকে ফোন চুরি করবেন? বিষয়টা খুব সহজ, ম্যাডাম হয়তো ফোন কোথাও ভুলে রেখে দিয়েছে, নয়তো এই বাড়ির কেউ ফোনটা চুরি করেছে। এদের কথার মাঝেই ডিএনএর ছেলে ভিনি রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলতে খেলতে আসলেই পুলিশকে দেখে বেশ হকচকিয়ে যায়। পেদ্রো হ্যান্ডশেক করতে হাত বাড়ালেই দেখে ভিনির হাতে ফোসকা পড়ে আছে। ভিনির সাথে ভাব জমাতে বলে, তোমার বাজি অনেক পছন্দ তাই না? আচ্ছা, মায়ের ফোন কোথায় জানো? সাথে সাথেই ভিনি ভয়ে তার রুমে চলে যায়। পেদ্রো সাটেকে বলে, ভিনির সাথে সে একা কিছু কথা বলতে চায়, ফোন ওর কাছেই আছে। সাটে বিরক্ত হয়ে কথাটা ডিএন কে জানাতে চায়। ডিএনএর স্ত্রী শ্রদ্ধা তখন তার এআই অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সাকে অস্থির হয়ে জিজ্ঞেস করে, চুরি হওয়া ফোনের ডেটা কিভাবে ডিলিট করে? তখনই সাটে এসে পেদ্রো কথা জানালেই ডিএন প্রচন্ড রেগে নিচে এসে পেদ্রোকে বলে, তোমরা তো অলস হয়ে গেছো সেটা জানতাম না, 8 বছরের ছেলেকে সামনে পেয়ে তাকেই চোর ভাবছো, এরপর কি শ্রদ্ধাকে চোর বলবে নাকি আমাকে? গোয়া পুলিশ যে এতটা অকর্মা তা আমার জানা ছিল না। এভাবে হবে না বুঝে পেদ্রো শ্রদ্ধার ফোনের মডেল আর কালার জেনে বলে, বিকালেই আপনার ফোন আর চোর দুটোকেই পেয়ে যাবেন। বলেই সেখান থেকে বের হয়ে সোজা চলে আসে ফোনের দোকানে। সেখান থেকে সেম মডেলের ফোন কিনে থানায় রমেশকে এই ফোন চুরির দায় স্বীকার করতে বলে। রমেশ উল্টা অফার দেয়, যেই 3 বছর সে জেলে থাকবে তার জন্য যেন মাংস আর সিগারেটের ব্যবস্থা হয়ে যায়। সাথে সাথে নতুন ফোন আর রমেশকে নিয়ে ডিএন কে জানায় এই রমেশই ফোন চুরি করেছে। রমেশও বেশ ভাব নিয়ে চুরি স্বীকার করে নেয়। ডিএন রেগে শ্রদ্ধা থেকে তার ফোন নিয়ে বলে, এটা ভিনির রুমেই ছিল, কাল ভিনিকে ঘুম পাড়ানোর সময় শ্রদ্ধা ভুল করে রেখে এসেছিল। পেদ্রো বিরক্ত হয়ে বলে, আমি তো আগেই বলেছিলাম, আপনি আমার কথা মানেননি। ডিএন এবার প্রচন্ড রেগে বলে, সব জানার পরও তুমি এভাবে একজনকে চোর সাজিয়ে আমাকে বোকা বানাচ্ছিলে? তুমি যদি আমার মতো মিনিস্টারকে বোকা বানাতে পারো তাহলে সাধারণ মানুষের সাথে কি করবে? বলে রেগে বাড়ি থেকে বের করে দেয়। সারাদিনের এত ধকলের পর পেদ্রো ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী স্টেন্সি ঘুমিয়ে গেছে, তবে স্টেন্সি তখনও জেগে আছে। পেদ্রো হতাশ হয়ে ড্রিঙ্কস করতে বসতেই জয়ান্ত কল দিয়ে জানায় পেদ্রোর পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে, কাল থেকে সে তার সবচেয়ে অপছন্দের জায়গা সাইবার সেলে বসবে। যে কম্পিউটারের সাধারণ পাসওয়ার্ড টাইপ করতে জানে না তাকে সাইবার সেলে বসালে কি হবে? বেচারা পেদ্রো সেভাবেই বোকার মতো বসে থাকে। তার এই অসহায়ত্ব দেখে বিনা তাকে পাসওয়ার্ড বলে কম্পিউটার অন করা শেখায়। কিছুক্ষণ পরই এক ক্যাফের মালিক এসে জানায় কাল তার ক্যাফেতে সাইবার
অ্যাটাক হয়েছে, অনেকগুলো ফাইল মিসিং, কিছু ফাইল পিসিতে ছিল আর বাকি সব ক্লাউডে। বেচারা পেড্রো তো আর এসব ভাষা বোঝেই না, তাই সে ভেবে নেয় লোকটা হয়তো নেশা করে এসেছে, না হলে কেউ মেঘের মধ্যে ফাইল রাখবে কিভাবে। লোকটাকে রেগে ঝাড়ি দিতেই লোকটা উল্টা তাকে সবার সামনে অপমান করে বলে, এ কোন পাগলকে সাইবার সেলে বসিয়েছে যে আদি আমলে পড়ে আছে। সবাই তার দিকে তাচ্ছিলেন নজরে তাকালে পেড্রোর বেশ খারাপ লাগে। সে এবার সরাসরি ডিআইজির কাছে গিয়ে বলে, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। কাল একজন এসে বলেছে তার কম্পিউটারে বাগ আছে, আমি সাথে সাথেই পেস্ট কন্ট্রোলে কল করেছি, এভাবে থাকলে আমি তো মরে যাব, দয়া করে আমাকে এখান থেকে বের করে আমার আগের জায়গায় ফিরিয়ে দিন। ডিআইজি বলে, মিনিস্টার এখন অনেক রেগে আছে, তার রাগ ঠান্ডা করতে হলে তোমাকে সাইবার ক্রাইমের বড় বড় কয়েকটা কেস সলভ করতে হবে। যে কম্পিউটারের বোঝে না সে কেস সলভ করবে কিভাবে, সেটা ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে পড়ে যায় প্রীতমের কথা। এবার সে সরাসরি চলে আসে প্রীতমের কাছে। পেড্রোকে দেখে প্রীতম ভেবে নেয় পেড্রো হয়তো দাদার টেপ রেকর্ডার পেয়ে গেছে, কিন্তু পেড্রো জানায় সে টেপ রেকর্ডার খুঁজে দিবে, তবে প্রীতমকে তাকে সাইবার সেলে 2 থেকে 3টা কেস সলভ করে দিতে হবে। কথাটা শোনা মাত্রই প্রীতম মানা করে দেয়, কারণ সে টেকনোলজিতে কোনোভাবেই জড়াতে চায় না। পেড্রো জেদ ধরে বসে আছে, সেও দাদুর টেপ রেকর্ডার খুঁজে দিবে না। অনেকটা বাধ্য হয়েই প্রীতমকে রাজি হতে হয়। পেড্রো আজ সকাল সকালই বাড়ি ফেরে। অপর পাশে রুমে স্টেন্সি তখন জন্মদিনের জন্য ঘর সাজিয়েছে, তবে সেই রুমে যাওয়ার আগেই পেড্রোকে তার মিডিয়ার ফ্রেন্ড অ্যানা কল দিয়ে জানায় তাকে কেউ খুবই অদ্ভুত ইমেল দিয়েছে। সেখানে লেখা, আজ রাত 11:59 সে তার স্ত্রী এবং তার বয়ফ্রেন্ডকে গুলি করে মারবে, এরপর নিজেকেও শেষ করবে। তবে সে রিসিপশনে অ্যানার নামের একটা চিঠি রেখে যাবে। অ্যানা যেন সেই খবর পড়ে দুনিয়াকে জানায় যে লোকটা আসলে এতটাও খারাপ ছিল না। হাতে আছে মাত্র 5 ঘন্টা, 3টা মানুষের মৃত্যু আটকাতে হবে। তাই পেড্রো দ্রুত বেরিয়ে পড়ে। জানালা থেকে পেড্রোকে আবারও বের হতে দেখে স্টেন্সি তীব্র অবিশ্বাস আর অভিমান নিয়ে তাকিয়ে থাকে। পেড্রো প্রীতমকে কল দিয়ে কেস সলভ করতে আসতে বললে প্রীতম জানায় সে টেকনোলজি রিলেটেড কাজ করতে পারবে না। পেড্রো অনুরোধ করে বলে, এই একবার অন্তত সাহায্য করো, 3টা মানুষের জীবন বিপদে আছে, লোকটা নিজেকে শেষ করে দিবে। এই কথা শোনা মাত্রই প্রীতমের চেহারা ভয়ে চুপসে যায়। কারোর মৃত্যুর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। আর কিছু না ভেবে প্রীতম জানিয়ে দেয় সে কিছুক্ষণের মধ্যেই সাইবার সেলে পৌঁছাবে। তাহলে সাধাসিধা এই প্রীতমের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ানক অতীত? নিউ ইয়ারের খুশিতে জো তার দাদির সাথে নাচছে। লোবো ড্রয়ার থেকে বন্দুক বের করে জিদাসের সামনে প্রার্থনা করে জোকে ডেকে বলে, দাদির খেয়াল রেখো, আমার পরে তুমি এই বাসার একমাত্র পুরুষ মানুষ। মা জিজ্ঞেস করে, তুই কখন ফিরবি? লোবো বলে, আমি জানি না। অ্যানা পেড্রোকে কল দিয়ে জানায় বেশি সময় নেই, 11:59 মার্ডার হবে। প্রীতম তখন অ্যানার মেইল অ্যাড্রেস চায়, কারণ অ্যানার মেইলে একটা আইপি ট্র্যাকার লিঙ্ক পাঠাবে, যেটা দিয়ে লোকটার লোকেশন পাওয়া যাবে। তখনই অ্যানার প্রাইম টাইম শো শুরু হয়। অ্যানা লোকটাকে দেখা করার জন্য মেইল পাঠিয়ে শো শুরু করে। এদিকে লোবো এক ক্লাবে বসে অ্যানার জন্য একটা চিঠি লেখা শুরু করে। অ্যানা তাকে মেইল পাঠিয়েছে সে খেয়ালই করে না। পেড্রোর টিম চিন্তা করতে থাকে যদি লোকটা ওপেন না করে তাহলে কি হবে। লোকটার মেইল আইডি থেকে জানতে পারে তার নাম কার্লস লোবো আর জন্ম 1980। কার্লস এনাকে লিখেছিল, আজ রাত 11:59 আমার স্ত্রী এবং তার বয়ফ্রেন্ডকে গুলি করব, তারপর নিজে মারা যাব, আর একটা চিঠি আপনার নামে রিসিপশনে রেখে যাব। আগামীকালের নিউজ পড়ার সময় সেটা পড়ে দিয়েন, দুনিয়াকে জানিয়ে দিয়েন আমি খারাপ মানুষ না। পেড্রো বলে, তার মানে সে গ্যাংস্টারের কেউ না, কারণ তার নিজের সম্মান নিয়ে চিন্তা আছে। যেহেতু বন্দুক আছে আর মান সম্মানের ভয় আছে, তাহলে নিশ্চয়ই সে পুলিশ হবে। তবে রিসিপশন বলতে সে কোনো হোটেলের কথা বলেছে যেখানে তার স্ত্রী আর বয়ফ্রেন্ড আছে। লোবো এবার মেইল চেক করে। অ্যানার শো শেষ হতেই পেড্রোকে কল দিয়ে জানায় লোকটা মেইল ওপেন করেছে। প্রীতম সাথে সাথেই লোকেশন ট্রেস করে জানতে পারে লোবো এই মুহূর্তে কানকোনাতে আছে। শার্লিন বলে, এখান থেকে রওনা দিলে 1 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের কাছে আছে মাত্র 50 মিনিট। এক্সাক্ট লোকেশনও পাইনি, তাহলে কোথায় খুঁজবো? প্রীতম বলে, এখনই বের হতে হবে, রাস্তায় সব খুঁজে বের করা যাবে। গাড়িতে বসে প্রীতম সোশ্যাল মিডিয়া ঘেটে অনেকগুলো কার্লোসের মাঝে গোয়া থেকে 45 বছর বয়সী সাব ইন্সপেক্টর কার্লোসের আইডি খুঁজে বের করে। এদিকে কার্লোস সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে ড্রিঙ্কস করছে। প্রীতম তখন লোবোর স্ত্রীকে খুঁজে বের করে, যার নাম রেনো লোবো, আর তার বয়ফ্রেন্ড নিতিন মেনন। পেড্রো জয়ানকে কল করে বলে, কানকোনার প্রতিটা হোটেলে কল দিয়ে খোঁজ নাও কোন হোটেলে রেনো বা নিতিন নামের কোনো চেক ইন আছে কিনা। জয়ান সাথে সাথে
কাজে লেগে পড়ে। পেড্রো তখন প্রীতমকে জিজ্ঞেস করে, তুই কিভাবে জানলি নিতিন ওই মহিলার বয়ফ্রেন্ড? প্রীতম বলে, কারণ একমাত্র নিতিনই ওই মহিলার সব পোস্টে লাভ রিয়াক্ট দেয় আর কমেন্ট করে, তাই বুঝতে বাকি থাকলো না। জয়ান কল দিয়ে জানায় সেন্টা ক্যাটরিনা নামের এক হোটেলে নিতিন আছে। প্রীতম চেক করে দেখে তাদের পৌঁছাতে আরো 7 মিনিট লাগবে, তাই প্রীতম রিসিপশনে কল দেয়। তখনই লোবো সেখানে গিয়ে নিতিনের রুম নম্বর জানতে চাইলে রিসিপশনিস্ট প্রথমে বলতে মানা করে। ফোনের ওপাশ থেকে পেড্রো আর প্রীতম মানা করে, কিন্তু রিসিপশনিস্ট শুনতে পায় না। লোবো পুলিশের আইডি কার্ড দেখালে রিসিপশনিস্ট বাধ্য হয়ে রুমের নম্বর বলে দেয়। লোবো যাওয়ার আগে এনার জন্য একটা চিঠি রেখে যায়। কিছুক্ষণ পর পেড্রো এবং প্রীতমও এসে আইডি কার্ড দেখিয়ে ডিটেলস নিয়ে যেতে গেলেই খেয়াল করে লিফট বন্ধ, তাই সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠে। লোবো 708 নং রুমের দিকে এগোতে গেলেই পেড্রো লোবোকে ডাক দিয়ে তার পরিচয় দিয়ে বলে, তার পরিচয় দিলে লোবো দ্রুত তার বন্দুক বের করে। পেড্রো তাকে স্বাভাবিক করার জন্য বলে, বন্দুক আমার কাছেও আছে, তাহলে আমাকে কেন দেখাচ্ছ? আমি তো এখানে ঝগড়া করতে আসিনি। লোবোর মাথায় রেনোকে খুন করার ভূত চেপে আছে, তাই সে হাওয়ায় গুলি করতেই পেড্রো যান বাঁচাতে প্রীতমকে নিয়ে আড়ালে চলে যায়। পেড্রো প্রীতমকে আড়ালে রেখে লোবোকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। পেড্রো বলে, গুলি চালিও না, আমি বন্দুক রেখে দিচ্ছি। আমি তোমার সমস্যা বুঝতে পারছি, আমাদের চাকরিটাই এমন, কি করব? সারাদিন গোলাগুলি ক্রাইম নিয়ে থাকতে হয়, 2 থেকে 3 রাত বাসায় যেতে পারি না। বাসায় গেলে স্ত্রীর বকবকানি শুরু হয়ে যায়। এসব শুনে লোবো বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে। পেড্রো বলে, আমরা এসব কার জন্য করি? পরিবারের জন্যই তো, যেন তারা শান্তিতে থাকতে পারে। কিন্তু দিন শেষে স্ত্রী অন্য কারোর সম্পর্কে জড়ায়। বিয়ের সময় কি জানতো না পুলিশের চাকরি কেমন হয়? তখন মানা কেন করে দেয়নি? যাক, বাদ দাও, এবারের মতো ছেড়ে দাও। লোবো মনের কষ্টে কান্না করলেও পেড্রোর কথায় তার স্ত্রীর দেওয়া কষ্ট ভোলে না। লোবো রেনোর দিকে বন্দুক তাক করলে পেড্রো জিজ্ঞেস করে, তোমার ছেলেকে কি উত্তর দিবে? প্রতিটা নিউ ইয়ারে তার এটাই মনে পড়বে যে তার বাবা তার মাকে গুলি করে মেরেছিল। প্রত্যেক ছেলের জন্য তার বাবা সুপারম্যান, ব্যাটম্যান হয়। সে সব সমস্যা ঠিক করে দেয়। ছেলের মাকে মাফ করে দাও, তোমার ছেলে তোমার ফ্যান হয়ে যাবে। ছেলের কথা ভাবতেই তার মন গলে গেলে লোবো তার স্ত্রীকে মাফ করে দেয়। অবশেষে পেড্রো স্বস্তির নিঃশ্বাস নেয়। এভাবে পেড্রো 2টা না বরং 3টা মার্ডার একসাথে ঠেকায়। প্রীতম জিজ্ঞেস করে, এসব কিভাবে করলেন? আপনার ভয় লাগে না? আমি তো আপনার ফ্যান হয়ে গেছি, আজকের রাত কখনো ভুলবো না, তাই আমাদের সেলিব্রেট করা উচিত, চলেন ড্রিঙ্কস করি। পেড্রো প্রীতমকে তার বাসায় নিয়ে এসে 1 গ্লাস দুধ দেয়। এটা দেখে প্রীতম বেচারার মুখটাই শুকিয়ে যায়। পেড্রো বুঝিয়ে বলে, ড্রিঙ্কস করলে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যা তৈরি হবে। তখনই স্টেসি রেগে এসে জিজ্ঞেস করে, আজ না তোমার আগে আসার কথা ছিল? পেড্রো বলে, আমি 7টায় এসেছিলাম, কিন্তু আবারও ইমার্জেন্সিতে যেতে হয়। 2টা মার্ডার কেস ছিল। সাক্ষ্য হিসাবে প্রীতমকে বলতে বললে প্রীতম তার জীবনের প্রথম ভয়ানক গুলির অভিজ্ঞতার বর্ণনা দেওয়া শুরু করে। স্টেসি বলে, হ্যাঁ, এখানে তো একমাত্র তুমিই যোগ্য পুলিশ, আর কেউ নেই, বাকি সবাই তো চালতাল বিক্রি করে। পেড্রো রেগে বলে, 2টা মার্ডার হতে যাচ্ছিল, সেটা বাদ দিয়ে তোমাকে আমি আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব? স্টেসি বলে, আইসক্রিম না, কেক। আজকে তোমার ছেলের জন্মদিন, আর সেটা তোমার কখনোই মনে থাকে না। পেড্রো এবার প্রচন্ড রেগে উঠে তার ছেলে লিওকে ডেকে বলে, আসো, কেক কাটবে। কোথায় তুমি? বের হয়ে আসো। কিন্তু কোথা থেকে লিও আসে না। পেড্রো বলে, কেক কাটি বা না কাটি, গান গাই বা না গাই, লিও আসবে না, কারণ ও মারা গেছে, তাই ওই ট্যাটু মুছে ওকে ভুলে যাও। এটা শুনে স্টেসি পেড্রোকে কষে এক চড় মারে। প্রীতম তাদের দুজনকে একা ছেড়ে বের হয়ে যায়। স্টেসি বলে, এই একটা দিন পুরো গোয়াতে একমাত্র আমার তোমাকে দরকার ছিল, কিন্তু তুমি তো ব্যাটম্যান, সবার চিন্তা করো, শুধুমাত্র নিজের ছেলের কথা ভুলে যাও। আমাদের ছেলে তোমার জন্য মারা গেছে, ওকে সাঁতার শেখানোর কথা ছিল, তুমি না আসায় ও নিজেই ঝাঁপ দিয়েছিল। পেড্রো বলে, তুমি তো বাসায় ছিলে, তাহলে খেয়াল করনি কেন? আমার কাজ ছিল, কিন্তু ওকে দেখে শুনে রাখার দায়িত্ব ছিল তোমার। স্বামীর কাছ থেকে এমন কথা শুনে স্টেসির মনটাই ভেঙে যায়। তবুও সম্পর্ককে আরেকটা সুযোগ দেওয়ার জন্য সে ক্ষমা চায়, আর পেড্রোকেও ক্ষমা চাইতে বলে। কিন্তু পেড্রো বলে, তোমার যা খুশি করো, আমি ক্ষমা চাইবো না। স্টেসি এত অপমানের পর সেখান থেকে রেগে বের হয়ে যায়। থানায় এসে পেড্রোর খারাপ লাগায় সে স্টেসিকে কল দিলেও স্টেসি কল রিসিভ করে না। অস্থিরতায় পেড্রো ঠিকমতো কাজও করতে পারে না পেরে প্রীতমকে কল দেয়। মাছের আড়ত থেকে মাছ কিনে হাঁটতে হাঁটতে প্রীতম জিজ্ঞেস করে, ম্যাডাম কি ফিরে এসেছে? পেড্রো না বললে প্রীতম বুঝিয়ে বলে, রাগ ঝেড়ে আপনি তার কাছে যান, ক্ষমা চান। পেড্রো বলে, ক্ষমা আমি চাইবো না, আমার জীবনের একটাই লক্ষ্য, ক্রাইম ব্রাঞ্চে ফিরে যাওয়া। সামনে ছোট চার্জ দেখে পেড্রো সেখানে প্রার্থনা করতে বলে। তখনই জয়ান কল দিয়ে জানায় প্রীতমের দাদার টেপ রেকর্ডার পেয়ে গেছে। থানায় এসে প্রীতম হাতে টেপ রেকর্ডার পেয়ে খুশি হয়ে পেড্রোকে জড়িয়ে ধরে, কিন্তু পর মুহূর্তেই খেয়াল করে ভেতরে সেই ক্যাসেটটা নেই। ক্যাসেট ছাড়া এই রেকর্ডার দিয়ে কোনো কাজই হবে না। পেড্রো জয়ন্তের দিকে তাকালে জয়ন্ত বলে, আমি তো লাশ নিয়ে এসেছি, এখন কেউ যদি কিডনি নিয়ে চলে যায় তাতে আমার কি দোষ? আর এত বড় শহরে আমি এই সামান্য ক্যাসেট কোথায় খুঁজবো? তখনই টিভি থেকে নিউজ আসে মিনিস্টারের 8 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রীতম বলে, ইনি না আপনাকে এখানে ট্রান্সফার করেছিল, আপনি ওর ছেলেকে খুঁজে দিতে পারলেই সে আপনার সব কথা শুনবে, আপনাকে আবারও ক্রাইম ব্রাঞ্চ
ব্রাঞ্চে বদলি করে দিবে। তখনই শার্লিন এসে জানায় ডিআইজি সাইবার টিমকে মিনিস্টারের বাসায় যেতে বলেছে। পেড্রো শার্লিনকে সাথে নিয়ে মিনিস্টারের বাসায় এসে দেখে মিডিয়ার উপচে পড়া ভিড় ঠেলে ভিতরে গেলে লক্ষ্য করে সবাই খুব ব্যস্ত একটা ক্লু পাওয়ার জন্য। মিনিস্টার জানায় তার সাথে কারোর তেমন শত্রুতা নেই। সিসিটিভি ফুটেজে ছেলেকে বাসায় আসতে দেখা যাচ্ছে, কিন্তু বাসা থেকে বের হওয়ার কোনো ফুটেজ নেই। কুক জানায় এই বাসায় ভূত আছে। দাদির অক্সিজেন সিলিন্ডার গায়েব হয়ে যায়, তো কখনো কখনো ফ্রিজ থেকে নুডলস গায়েব হয়ে যায়। এরই মধ্যে কিডন্যাপারের কল আসে। সমুদ্রের পাড়ে বসে এক লোক বলে, শোনেন, আপনার ছেলেকে ফিরে পেতে চাইলে 5 কোটি টাকা লাগবে। মিনিস্টার দিতে মানা করলে কিডন্যাপার বলে, তাহলে আপনার ছেলের একটা পার্সেল পাবেন। এখন রাখি, আগামীকাল কল দিব। টাকা জোগাড় করতে তো সময় লাগবে। ডিআইজি এবার সাইবার টিমকে ডাকে। পেড্রোকে দেখে মিনিস্টার প্রচন্ড রেগে যায়। ডিআইজি শান্ত করিয়ে বলে, ও যোগ্য অফিসার, আপনি একটু সময় দিন। পেড্রো অজান্তেই একটু ঘাবড়ে শার্লিনকে বলে, ট্রাস্ট করে নম্বর দিয়ে নাম বের করে তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় সার্চ করো। ফোন নম্বর দিয়ে শার্লিন 7টা ববি সিকুয়ালকে খুঁজে পায়, কিন্তু গোয়াতে এই নামে একজন থাকে। তার বাইক রেন্টালের দোকান আছে এবং সে মন্টিজেরিতে থাকে। ডিআইজি বলে, ওকে এখনই ধরে আনো। জয়ন্ত অ্যাকশন হিরোর মতো সেখানে এন্ট্রি নিয়ে দেখে একজনের শেষকৃত্যের প্রোগ্রাম চলছে। এক চাচার কাছে ববির কথা জিজ্ঞেস করলে চাচা জানায় যেই মহিলা মারা গেছে তার নামই ববি সেকুয়াল। তার বয়স ছিল 102 বছর। গত 2 মাস ধরে সে কোমায় ছিল। জয়ন্ত ডিআইজি কে কল দিয়ে জানায় এই ববি তার এনআইডি কার্ড ভাড়া দিত, সেটা দিয়েই চোর প্রতারকরা নতুন সিম কিনতো। গেল তো পেড্রোর ক্রাইম ব্রাঞ্চ হাতছাড়া হয়ে। মিনিস্টার পেড্রোকে বলে, লোকেশন ট্রেস করতে বলা হয়েছিল, সিম কার্ডের মালিক কেনা, তুমি এখনই বের হয়ে যাও। অপমানিত হয়ে পেড্রো হাঁটা দিয়েও আবার পেছনে ফিরে বলে, নিজেদের কাজ কিভাবে করতে হয় পুলিশ সেটা ভালো করে জানে, কিন্তু আপনাদের মতো মিনিস্টারদের জন্য পুলিশ কাজ করতে পারে না। আপনাদের ইগো হার্ট হয়ে যায়। সেদিন বলেছিলাম আপনার স্ত্রীর ফোন বাসায় আছে, কিন্তু আপনি শোনেননি। যদি আপনার ছেলের সাথে কথা বলার জন্য 2 মিনিট সময় দিতেন তাহলে আজকে আপনার ছেলে আপনার সাথে থাকতো। ডিআইজি তাকে চুপ করতে বললে পেড্রো বলে, ক্রাইম ব্রাঞ্চ থেকে নিয়ে সাইবার ক্রাইমে বসিয়েছেন, আমি কিবোর্ডই সঠিকভাবে চালাতে পারি না। একটা অক্ষর খুঁজে বের করতে কত কষ্ট হয়। ফোন নম্বর কিভাবে খুঁজবো? আমি এইসব সাইবারের কাজ পারি না। আমি কথা দিচ্ছি আমার মতো করে আমাকে কাজ করতে দিন, আমি আপনার ছেলেকে খুঁজে বের করব। সেদিনও কাজ করতে দেননি আর আজও দিচ্ছেন না। ডিআইজি সাসপেন্ডের হুমকি দিলে পেড্রো বলে, এমনিতেও সাইবার সেলে বেকার বসে আছি, সাসপেন্ডের পর বাসায় থাকবো। বলে রেগে বের হতে গেলে আবারও ফিরে এসে বলে, ছেলেকে হারানোর কষ্ট আমার থেকে ভালো কেউ জানে না। একটা সাইবার জিনিয়াসের নম্বর দিচ্ছি, 15 মিনিটে সে আপনাদেরকে ওই কিডন্যাপারকে খুঁজে বের করে দিতে পারবে। তবে তার সাথে সম্মান দিয়ে কথা বলবেন এবং ভাগ্য ভালো থাকলে সে হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারে। বলেই পেড্রো দেয় হাঁটা। কিছুক্ষণ পর মিনিস্টারের পিএ পেড্রোকে জানায় মিনিস্টার ক্ষমা চেয়েছে, এই কেসের তদন্ত তুমিই করবে। ওই জেনিয়াসকে নিয়ে আসো, কাল সকাল 9টায় কিডন্যাপার কল দিবে। পেড্রো খুশিতে মুচকি হাসে। এদিকে এক হ্যাকার তার সিস্টেমে অ্যালার্মিং মেসেজ দেখতে পায়। পরের দিন পেড্রো 9টা বাজার আগে প্রীতমকে নিয়ে মিনিস্টারের বাসায় আসে। মিনিস্টারের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে 9:15 মধ্যে কিডন্যাপারের লোকেশন বের করে ফেলবে। প্রীতম তার ডিভাইস সেট আপ করতে স্টাডি রুমের দিকে যেতে গেলেই ছাটে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি না ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করো? প্রীতম বলে, হ্যাঁ, আপনাকেও তো একটা দিয়েছিলাম, সেটা এখন ভালো কাজ করছে তো? তখনই কিডন্যাপারের কল আসলে প্রীতম একবার নম্বরটা দেখে নেয়। পেড্রো বলে, লম্বা সময় ধরে কথা বলবেন, তাহলে ট্রেস করতে সুবিধা হবে। মিনিস্টার পেড্রোকে বলে, কলটা তুমি রিসিভ করো। পেড্রো কল রিসিভ করলে বলে সে মিনিস্টারের পিএ। কিডন্যাপার জিজ্ঞেস করে, টাকাটা কি জোগাড় হয়েছে? পেড্রো এবার বাহানা দেওয়া শুরু করে, এত অল্প সময় টাকা কিভাবে জোগাড় হবে, আরো সময় লাগবে, আর যদি বেশি তাড়া থাকে তাহলে সে চেক দিবে। কিডন্যাপার ঝাই দিয়ে জিজ্ঞেস করে, ক্যাশ কবে দিবে সেটা বলো। পেড্রো বলে, 2.5 লাখ ম্যানেজ হয়েছে, 12টা সুটকেসে কয়েন দিয়েছি, আরও বাকি। কিডন্যাপার অবাক হয়ে বলে, কয়েন মানে? পেড্রো এবার সময় বাড়াতে বলে, হ্যাঁ, মন্দির, ভিখারি, দোকানপাট, যেখান থেকে যা পেয়েছি সব এনেছি। কিডন্যাপার রেগে বলে, 500 টাকার নোট মিলিয়ে আমাকে একটা ব্যাগে করে 24 ঘন্টার মধ্যে টাকা দিতে হবে। যদি সেটা না পাই তাহলে পরশুদিন আমি একটা সুটকেস পাঠাবো যেখানে মিনিস্টারের ছেলের লাশ পাবে। শ্রদ্ধা জিজ্ঞেস করে, টাকা দিয়ে কেন তোমরা ভিনিকে ছাড়িয়ে আনছো না? মিনিস্টার বলে, পুলিশকে তাদের কাজ করতে দাও। পেড্রো কল কেটে প্রীতমকে জিজ্ঞেস করে, পেয়েছিস? তোর জন্য কতক্ষণ ধরে ফাও কথা বললাম। প্রীতম জানায়, এখনকার যুগে লম্বা সময় ধরে কথা বলার দরকার হয় না, একটা নম্বর হলেই হয়। পেড্রো জিজ্ঞেস করে, তাহলে আগে কেন বলিসনি? খামোখে এত কথা বললাম। প্রীতম এবার লাইভ লোকেশন দেখিয়ে বলে, কিডন্যাপার যেখানে গিয়ে থামবে আপনার ছেলের সেখানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণত কিডন্যাপার 2টা নম্বর ব্যবহার করে, একটা এই ধরনের কল দেওয়ার জন্য আর একটা তাদের ব্যক্তিগত। গতকাল যেই নম্বর থেকে কল দিয়েছিল সেটা আর আজকের নম্বরটা ভিন্ন। 2টা নম্বরের দূরত্ব 25 কিলোমিটারের, আর কিডন্যাপাররা তাদের বাসা থেকে কিছুটা দূরে গিয়েই কল দেয়। আর 2টা নম্বরের মধ্যে একটা নাম্বার কমন ছিল, হয়তো সেটা তার ব্যক্তিগত নম্বর, আর আমরা সেটাই ট্র্যাক করেছি। হঠাৎ লোকেশন মুভ করা বন্ধ হয়ে যায়। জুম করে দেখে
ওটা আসলে সামিলের কোনো এক মাছের আড়তের পাশে। প্রীতম বলে ওখানে আমার জানা মতে একটাই বাসা আছে। পেড্রো এবার ভিনিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য মিনিস্টারের অনুমতি চায়। মিনিস্টার বলে সাবধানে, আমার ছেলের যেন কিছু না হয়। পেড্রো তার টিম পাঠিয়ে সেই বাসার উপরে চারিদিক থেকে নজর রাখে। জয়ন্ত একবার ভিতর থেকে জানালায় কাউকে দেখতে পেয়ে পেড্রোকে জানায় লোকটা কয়েকদিন আগেই এই বাসা ভাড়া নিয়েছে। দিনে একবার খাবার নিতে বের হয়, 2 বোতল বেয়ার আর 1 বোতল দুধ কেনে। পেড্রো বুঝে যায় বাচ্চা ভেতরেই আছে। জয়ন্ত জানায় আজকে চিংড়ির অর্ডার দিয়েছে, 4টায় নিতে যাবে। পেড্রো প্ল্যান বানায় সে সময়ই সে বাচ্চাকে উদ্ধারের কাজে যাবে। পেড্রো মহা খুশি হয়ে বাচ্চা নিয়ে এসে ট্রান্সফারের কথা বলবে। প্রীতম পেড্রোর খুশিতে পানি ঢেলে বলে খেলায় নতুন প্লেয়ার আসছে, এমনই তো মনে হচ্ছে। মিনিস্টারের পেছনে তার স্ত্রীকে দেখেন। পেড্রো প্রীতমকে বাইরে নিয়ে গিয়ে বলে সে তো মা, সে কেন এসব করবে? প্রীতম বলে আমার সাইবার সেন্স বলছে সেও এসবের সাথে জড়িত। পেড্রো তর্ক করে বলে আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি সে এসবের সাথে জড়িত না। পেড্রো জিজ্ঞেস করে প্রমাণ কি? প্রীতম জানায় স্টাফ সহ আমি সবার সোশ্যাল মিডিয়া চেক করেছি, মিনিস্টারের স্ত্রী 9 দিন ধরে কোনো পোস্ট দেয়নি। পেড্রো বলে এমন অবস্থায় কে বা পোস্ট করবে? তখনই মিনিস্টারের স্ত্রী শ্রদ্ধা আসলে পেড্রো বেশ থতমত খেয়ে যায়। শ্রদ্ধা ঝাড়ি দিয়ে বলে কাজ একটু সিরিয়াস হও। প্রীতম বিড়বিড় করে জানায় বাচ্চা হারিয়েছে 2 দিন, কিন্তু শ্রদ্ধা 9 দিন ধরে কেন পোস্ট দিচ্ছে না? নতুন জামা হোক কিংবা লাঞ্চ, দিনে 50টা পোস্ট করে, কিন্তু এই 9 দিনে সে একটাও পোস্ট করেনি। আপনি তার ফোন আনুন, আমি সব প্রমাণ করে দিচ্ছি। পেড্রো বলে ওই ফোনের জন্য একবার ট্রান্সফার হয়েছি, ওটা সম্ভব না, তাই অন্য কিছু বল। প্রীতম খেয়াল করে শ্রদ্ধা এলিক্সাকে মিউজিক প্লে করতে বলছে। প্রীতম বুদ্ধি করে এলিক্সার অ্যাক্সেস নিতে সোশ্যাল মিডিয়া থেকে শ্রদ্ধার সব ডেটা বের করে নেয়, তার জন্ম তারিখ, পছন্দের গান, কুকুরের নাম, সবকিছু। আর এখান থেকেই তার সব পাসওয়ার্ড পাওয়া যাবে। পেড্রো বলে আমার মনে হয় না এত কঠিন পাসওয়ার্ড হবে, আমার আইডি তো কেউ কখনো হ্যাক করতেই পারবে না। প্রীতম জিজ্ঞেস করে কেন, আপনার পাসওয়ার্ড কি? পেড্রো জানায় খুবই সহজ, 1 2 3 4 5 6। এটা কিছু হলো? দুনিয়ার সবচেয়ে কমন পাসওয়ার্ড শুনে প্রীতম হতবাক হয়ে তাকায়। মজার ছলে এই নম্বরটাই টাইপ করলে শ্রদ্ধার অ্যালেক্সার অ্যাক্সেস পেয়ে যায়। প্রীতম অবাক হয়ে বলে আপনাদের দুজনের মেন্টালিটি একদম এক, আপনারা আসলেই মেড ফর ইচ আদার। যাই হোক, প্রীতম 9 দিন পুরনো একটা রেকর্ড শোনে যেখানে শ্রদ্ধা জানতে চায় 26 তারিখ ফ্যাশন ইনস্টিটিউটে যাওয়ার জন্য কোন বাস স্টপ ভালো হবে, সেখান থেকে এগোন্ডা রিসোর্টে যেতে পারবো। প্রশ্ন হলো মিনিস্টারের স্ত্রী বাসে কেন চড়বে? উত্তর খুঁজতে পেড্রো শ্রদ্ধার ড্রাইভারের কাছে যায়। ড্রাইভারকে বাস স্টপের কথা জিজ্ঞেস করলে ড্রাইভার বলে ম্যাডাম বাসে কেন উঠবে, তোমাকে এই জন্যই তো ক্রাইম ব্রাঞ্চ থেকে সাইবার ক্রাইমে সরিয়েছে। পেড্রো হাসি মুখে ড্রাইভারকে একটু সাইডে থেকে ইচ্ছা মতো থাপ্পড় মারে। মার খেয়ে ড্রাইভার বলে বাস স্টপে নয়, বরং সে ম্যাডামকে শপিং মলে নামিয়েছিল। প্রীতম ড্রাইভারের ফোন নিয়ে গুগল ম্যাপের লোকেশনে সেই তারিখ দিয়ে সার্চ করে দেখে ড্রাইভার সত্যি বলছে। ব্যানুলিম শপিং মলে গিয়ে 6টা পর্যন্ত সেখানেই ছিল। পেড্রো জিজ্ঞেস করে তাহলে সে 4 ঘন্টা কি করছিল? ড্রাইভার বলে হয়তো মুভি দেখছিল। প্রীতম জানায় ওখানে কোনো মুভি থিয়েটারই নেই। ড্রাইভার কান্না করে বলে না থাকলে আমি কি করব? প্রীতম খেয়াল করে শপিং মলের পেছনেই ফ্যাশন ইনস্টিটিউট। পেড্রো এবার ড্রাইভারকে ছেড়ে দেয়। পেড্রো আর প্রীতম অনুমান করে নিজের গাড়ি করেই সে শপিং মলে যায়। সামনে দিয়ে ঢুকে পেছনের দরজা দিয়ে বের হয়। এরপর বাসে করে এগোন্ডা রিসোর্টে পৌঁছায়। এর সত্যতা জানতে দুজনে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়। রিসোর্টে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখতে পায় ঝাঁকড়া চুলের এক লোকের সাথে শ্রদ্ধা রিসোর্টের এক রুমে ঢুকছে। খুশিতে পেড্রো বলেছিলাম না শ্রদ্ধা একজন মা, সে ছেলের কিডন্যাপিং করাতেই পারে না। ওর আসলে অ্যাফেয়ার চলছে, কিন্তু সে কিডন্যাপ করেনি। সেখান থেকে ফিরে 4টার দিকে ট্রলারে করে পেড্রো এবং প্রীতম কিডন্যাপারের বাসার দিকে এগোতে থাকে। কিডন্যাপারকে ক্যাপ পরে থাকতে দেখে পেড্রো জয়ন্তকে বলে পিছু করো, আর বাচ্চা আমাদের হাতে না আসা পর্যন্ত কিচ্ছু করার দরকার নেই। জয়ন্ত কিডন্যাপারের পিছু করতে করতে বাজারে যায়, আর এদিকে পেড্রো ভেতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। বাজার থেকে জিনিসপত্র নিয়ে কিডন্যাপার আবারও বাসার দিকে রওনা দেয়। জয়ন্ত পেড্রোকে সব জানিয়ে দেয়। পেড্রো বাসা থেকে বের হয়ে খেয়াল করে উপরেও কিছু রুম আছে। পেড্রো উপরে এসে দেখে বিড়াল দুধ খাচ্ছে। কিডন্যাপার বাসার কাছে চলে আসায় জয়ন্ত সতর্ক করলে পেড্রো পাশের এক রুমে চলে যায়। হঠাৎ খেয়াল করে টেবিলে শ্রদ্ধার সাথে কিডন্যাপারের ব্যক্তিগত কিছু ছবি। পেড্রোর মনে পড়ে এটাই সেই লোক যার সাথে শ্রদ্ধা সেদিন রিসোর্টে দেখা করতে গিয়েছিল। কিডন্যাপার উপরে কিছু শব্দ পেয়ে চেক করতে গেলে পেড্রো সেই ছবিগুলো ছবি তুলে নিয়ে বারান্দায় চলে যায়। কিডন্যাপার ভিতরে এসে কাউকে পায় না, কারণ পেড্রো লাফ দিয়ে নিচে নেমে গেছে। ভিনিকে পায়নি শুনে পিএ ডিআইজিকে বলে কম্পিউটারে একটা লাল ডট পেয়ে আপনারা যে কারোর বাসায় চলে যাবেন। পিএ এমন ভাবে ঝাড়ি দেয় যেন সেই মিনিস্টার। মিনিস্টার জিজ্ঞেস করে লোকটাকে যখন পেয়েছিল তাহলে গ্রেফতার কেন করনি? ডিআইজি বলে তাহলে ওর সঙ্গীরা সতর্ক হয়ে যেত, এতে ভিনির জীবনের ঝুঁকি বাড়বে। মিনিস্টার আবারও পেড্রোর উপরে আপসেট হয়ে বলে ওদের বিশ্বাস করাই উচিত হয়নি, ওদেরকে আমার চোখের সামনে থেকে সরাও, দরকার পড়লে ডাকবো। পিএ পেড্রো এবং প্রীতমকে ডাস্টবিনের সামনে বসতে দেয়। পেড্রো আফসোস করে বলে কি ভেবে
ভেবেছিলাম আর কি হয়ে গেল। প্রীতম সান্ত্বনা দিয়ে বলে 1 ঘন্টার মধ্যে শ্রদ্ধার সব ডিটেলস বের করে দিচ্ছি। কিন্তু পেদ্রো জেদের বসে বলে আমি 30 মিনিটে সব কথা বের করব। বলেই বেশ ভাব নিয়ে দেয় হাঁটা। শ্রদ্ধা তখন বারান্দায় ধ্যানে বসলে পেদ্রো তার সামনে এসে জিজ্ঞেস করে নিজের ছেলেকে কেন কিডন্যাপ করিয়েছেন। এই প্রশ্ন আপনার স্বামীর সামনেও জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আপনার সম্মানের কথা ভেবে আলাদা জিজ্ঞেস করেছি। ফোনে কিডন্যাপার্সদের ছবি দেখালে শ্রদ্ধা বলে সব উত্তর দিব, কিন্তু আমার স্বামীকে জানাবে না। পেদ্রো কোনো মায়া না দেখিয়ে শুধু উত্তর শুনতে চায়। শ্রদ্ধা জানায় বিয়ের আগে এই লোকের সাথে আমার সম্পর্ক ছিল, কয়েকদিন আগে মেসেজ করে হুমকি দেয় এই ছবি ভাইরাল করে দিবে। পেদ্রো জিজ্ঞেস করে বিয়ের আগে ছবি থাকতেই পারে, তাতে সমস্যা কি? শ্রদ্ধা বলে আমার স্বামী স্পোর্টস মিনিস্টার আর এই লোক ম্যাচ ফিক্সার। আপনি বুঝতেই পারছেন ভাইরাল হলে সমাজে সে কি মুখ দেখাবে। বিরোধী দল ঝাঁপিয়ে পড়বে, আমার স্বামীর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তখন আমি বোকা ছিলাম, ও যে ক্রিমিনাল তা আমি জানতাম না। পেদ্রো জিজ্ঞেস করে রিসোর্টে তাহলে আপনারা কি নিয়ে আলোচনা করেছেন? আসলে সেদিন রিসোর্টের রুমে নিয়ে গিয়ে লোনের বাহানা দিয়ে লোকটা 5 কোটি চেয়েছিল। শ্রদ্ধা জিজ্ঞেস করে জেল থেকে 1 মাসও হয়নি বের হয়েছ, এত টাকা লোন কিসের? লোকটা হুমকি দিয়ে বলে তোমার তা জানার দরকার নেই, আমাকে টাকা দাও, না হলে তোমার ছবি পোস্ট করে দিব। তোমার স্বামী তো মিনিস্টার। শ্রদ্ধা স্পষ্ট জানিয়ে দেয় এত টাকা ম্যানেজ করতে পারবে না। তাছাড়া তার স্বামী ব্ল্যাকমেইলের কাছে কখনোই মাথা নত করবে না, সে অনেক সৎ। লোকটা প্ল্যান বি হিসাবে ভিনির কিডন্যাপিং এর কথা বললে শ্রদ্ধা জানায় পুরো পুলিশ ফোর্স তার পেছনে লাগিয়ে দিবে। লোকটা জানায় এখন আর ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে কিডন্যাপ হয় না, তার কাছে একজন জিনিয়াস হ্যাকার আছে যে সবকিছু ডিজিটালি হ্যান্ডেল করবে, কারোর উপর সন্দেহ যাবে না। শ্রদ্ধা জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমি এতে সম্মতি দিব? তুমি কি পাগল হয়ে গেছো? লোকটা এবার পুরনো ছবি দেখিয়ে বলে তোমার কাছে আর কোনো উপায়ও নেই। শ্রদ্ধা পেদ্রোকে জানায় সে কি করবে বুঝতে পারছিল না, তাই চলে এসেছিল। কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সে ভিনিকে উধাও করে দেয়। প্লিজ আপনি আমার স্বামীকে কিছু বলবেন না। পেদ্রো জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন কিডন্যাপার কোন জিনিয়াস হ্যাকারের কথা বলেছিল? গল্প চলে আসে বড় এক হোটেলের লবিতে। একটা লোক ল্যাপটপ বের করে তানেজা নামের এক হোটেলের মেইল অ্যাড্রেস টাইপ করে কিছু পাসওয়ার্ড দেয়। তানেজাকে হোটেলে আসতে দেখি ফরগেট পাসওয়ার্ড দিয়ে অস্থির হয়ে ফোনে এমনভাবে কথা বলা শুরু করে যেন কোনো ইমার্জেন্সি হয়ে গেছে, কিন্তু হঠাৎই তার ফোন বন্ধ হয়ে যায়। তানেজার কাছে গিয়ে বলে বাবার হার্ট অ্যাটাক হয়েছে, ডক্টরকে একটা কল দিবে। তানেজা ভদ্র মানুষের মতো ফোনটা দিয়ে দিলেই লোকটা ফোন নিয়ে ওটিপি দেখেই সেটা ডিলিট করে একটা নম্বরে মিথ্যা কল দিয়ে বলে আমি অমিত বলছি, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত বাসায় যান। কল কাটার পর তানেজা ফোন নিয়ে চলে যায়। হ্যাকার ওটিপি সাবমিট করে তানেজার পাসওয়ার্ড পেয়ে শয়তানি এক হাসি দিয়ে হোটেল থেকে বের হতে হতে কাউকে কল দিয়ে বলে টাকা পাঠিয়ে দাও, আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আমাদের আশেপাশে এমন অনেক চালাক মানুষ আছে যাদেরকে মনুষ্যত্বের খাতিরে সাহায্য করতে গেলে উল্টা নিজেই বাস খেয়ে ফিরে আসতে হয়। তবে গল্পে এই লোকটা কেন আসলো আর সে কেনই বা এই কিডন্যাপিং এর সাহায্য করেছে এবং শ্রদ্ধার বয়ফ্রেন্ডের সাথে তার কি সম্পর্ক সেটা জানতে হলে আমাদের যেতে হবে গল্পের আরো গভীরে। পরের দিন সকালে সেই হ্যাকার শ্রদ্ধার বয়ফ্রেন্ডকে কল করে বলে তাড়াতাড়ি পালা, পুলিশ তোকে অ্যারেস্ট করবে। শ্রদ্ধার এক্স বয়ফ্রেন্ড বলে ওরা কি বাচ্চা পেয়ে গেছে? হ্যাকার বলে বাচ্চা আমার কাছে আছে, কিন্তু পুলিশ তোর বাসা চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। 40টা ফোন তোর বাসার আশেপাশে ঘোরাফেরা করছে। গতকাল তুই যখন বাসায় ছিলি না তখন একজন অফিসার তোর বাসায় ঢুকেছিল। ওরা এটাও জানে তোর কাছে বাচ্চা নেই। তুই এখন মিনিস্টারকে কল করে বলবি আমার পেছনে পুলিশ কেন লাগিয়েছেন। মিনিস্টার অস্বীকার করলে তাকে বলবি গতকাল 4:30টার সময় পেদ্রো নামের একজন ইন্সপেক্টর আমার বাসায় ঢুকেছিল আর জয়ন্ত নামের এক কনস্টেবল মার্কেট থেকে আমার পিছু করেছিল। এই দুজনের নাম শুনলেই মিনিস্টার ভয়ে কাঁপতে শুরু করবে। তখনই দেখা যায় জয়ন্ত আসলে রেস্টুরেন্টে হ্যাকারের পেছনের টেবিলেই বসে আছে। জয়ন্তকে দেখে হ্যাকার ভয়ে সেখান থেকে চলে যায়। জয়ন্ত রেস্টুরেন্টের রিসিপশনের পেছনের দেওয়ালে অনেকগুলো ক্যাসেট টাঙানো দেখে। সে খুঁজতে খুঁজতে প্রীতমের দাদার সেই ক্যাসেটটাও পেয়ে যায়, কারণ তার উপরে বড় বড় করে লেখা ছিল মেরি জান। সাথে সাথেই সে পেদ্রোকে কল দিয়ে জানালে পেদ্রো প্রীতমকে নিয়ে সেখানে আসে, কিন্তু জয়ন্ত ক্যাসেটটা প্লে করলেই দেখা যায় সেটা আসলে ভোজপুরি গানের ক্যাসেট। পেদ্রো প্রীতমের মন খারাপ দেখে জিজ্ঞেস করে তোমার কাছে যদি দাদির গাওয়া গানের লিরিক্স থাকে তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। প্রীতম আইডিয়া শুনতে চাইলে পেদ্রো বলে আমরা অন্য কাউকে দিয়ে গান বানাবো, এমনিতেও তোর দাদার বয়স 80+ হয়ে গেছে, সে বুঝতেও পারবে না। আর তাছাড়া দাদার হাসি ফিরিয়ে আনার জন্য আর কোনো অপশনও নেই, কারণ চোর ওই ক্যাসেটের গান ডিলিট করে নতুন গান বসিয়েছে। ক্রাইম ব্রাঞ্চে এসে শার্লিন তাদের লিরিক্স অনুযায়ী গান গাওয়া শুরু করে, কিন্তু শার্লিন সুন্দর করে গান গাইলেও দাদির মতো সুর আনতে পারে না। যাই হোক দুজন আবার ফিরে আসে মিনিস্টারের বাসায়। আপাতত দুজনের ঠিকানা ডাস্টবিনের পাশের এক টেবিলে, মানে তারা এখানে বসেই তদন্ত করবে। বাসার কুক সেখানে ময়লা ফেলতে আসলে তাদের দুজনকে বলে আপনারা এই বাসায় কখনো টিকটিকি দেখেছেন?
পেড্রো বলে না তো। কুক বলে ভিনি সবসময় এ বাসায় টিকটিকি দেখতে পেত, তার ফোনের মধ্যে সবসময় হাজারটা টিকটিকি থাকতো আর সে একটা বন্দুক দিয়ে তাদেরকে গুলি করে মারতো। প্রীতম ল্যাপটপ অন করে ভিনির রুমের ওয়াইফাই ইউজের পরিমাণ দেখে। কুক বলে আমার মনে হয় কোনো ভূত ভিনিকে তার বশে নিয়ে নিয়েছে। কুক চলে গেলেই প্রীতম পেড্রোকে বলে সাথীর কাছে একটা মেসেজ পাঠান, এরপর আর বেশিক্ষণ এই ডাস্টবিনের পাশে বসতে হবে না, একটু পরেই বাসায় ডেকে নিবে। সাথে ফোনের মেসেজ দেখে মিনিস্টারকে বলে পেড্রো মেসেজ করে জানতে চেয়েছে ভিনির স্কুল থেকে কখনো কমপ্লেন এসেছিল যে ভিনি ক্লাসরুমে ঘুমাচ্ছে। মিনিস্টার অবাক হয়ে জিজ্ঞেস করে ও এসব জানলো কিভাবে, ওকে তাড়াতাড়ি ভিতরে আনো। পেড্রো বাসার ভিতরে আসতেই মিনিস্টার জিজ্ঞেস করে ভিনি ক্লাসরুমে ঘুমাতো, সেটা তুমি কিভাবে জানলে? পেড্রো বলে আপনার বাসার সবচাইতে বেশি ওয়াইফাই ইউজ হয় ভিনির রুমে, আর তাও রাত 10টা থেকে সকাল 4টা পর্যন্ত, মানে এটা নিশ্চিত সে কোনো গেম খেলতো, এই কারণেই সে রাতে ঘুমাতো না আর দিনে ক্লাসে গিয়ে ঘুমাতো। প্রীতম জানায় কোনো সাইবার ক্রিমিনাল ভিনিকে এই গেমে আসক্ত করেছিল। সে টিকটিকি মারার গেমের মাধ্যমে আপনার পুরো ঘরের একটা ম্যাপ বানিয়ে ফেলেছিল, তাই ওই সাইবার ক্রিমিনাল জানে আপনার বাসায় কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে। পেড্রো বলে সাইবার ক্রিমিনালের কথা মতো ভিনি ক্যামেরা জোন এড়িয়ে বাসা থেকে বের হয়ে গেলে হয়তো ওই লোকটা তাকে কিডন্যাপ করে। প্রীতম ভিনির ল্যাপটপ দেখতে চাইলে শ্রদ্ধা তাদেরকে ভিনির ঘরে নিয়ে আসে। ভিনির ল্যাপটপ পাসওয়ার্ড দিয়ে লক করা। পেড্রো বরাবরের মতোই বলে 1 2 3 4 5 দিয়ে ট্রাই করো। প্রীতম বলে আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট। পেড্রো বলে তোমার কি মনে হয় আমি স্মার্ট না? তুমি ট্রাই করো। প্রীতম 1 2 3 4 5 ট্রাই করলে রং পাসওয়ার্ড আসে। পেড্রো এবার ভিনির মাকে জিজ্ঞেস করে আপনি কি বলতে পারবেন ভিনির ল্যাপটপের পাসওয়ার্ড কত? শ্রদ্ধাও একই জবাব দেয়। এদের দ্বারা কোনো কাজ হবে না বুঝতে পেরে প্রীতম এবার শ্রদ্ধাকে জিজ্ঞেস করে আপনি কি বলতে পারবেন ভিনির সাথে তার আর কোনো বন্ধু ক্লাসে ঘুমায় কিনা? হয়তো সেটাই ভিনির বেস্ট ফ্রেন্ড, আর বাচ্চারা তাদের বেস্ট ফ্রেন্ডকে তাদের পাসওয়ার্ড বলে দেয়। শ্রদ্ধা সবাইকে কল দিয়ে জানতে পারে রমেশ নামের একটা ছেলে আছে, সেও ক্লাসের সময় ঘুমিয়ে থাকে। তাকে বাসায় ডেকে আনলে বেচারা কথা বলবে কি? সে হাওয়াইতের মতো এক গাদা বার্গার আর পিজা নিয়ে বসে পড়ে। শ্রদ্ধা বলে ভিনি সবসময় বলে রমেশ আমার বেস্ট ফ্রেন্ড। ভিনি একটা বিপদে পড়েছে আর শুধুমাত্র তুমি তাকে সাহায্য করতে পারবে। তুমি নিশ্চয়ই ভিনির ল্যাপটপের পাসওয়ার্ড জানো তাই না? রমেশ খাওয়া থামিয়ে বলে আমি কিভাবে জানবো, আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন। মিনিস্টার এবার রেগে রমেশকে ধমক দিলে রমেশ এসবের পাত্তা না দিয়ে তার মতো খেতে থাকে। পেড্রো এবার রেগে যাওয়ার ভাব দেখিয়ে কনস্টেবলকে বলে ওর পা দুটো বেঁধে ফ্যানের সাথে উল্টো করে ঝোলাও তো। বেচারা রমেশ ভয়ে ভিনির ল্যাপটপের পাসওয়ার্ড বলে দেয়। প্রীতম ভিনির ল্যাপটপ চেক করার পর মিনিস্টারকে বলে ভিনি ব্লু হোয়েল চ্যালেঞ্জের গেম খেলছিল, এটা অনেক বিপজ্জনক একটা খেলা। যে এই গেমটা বানিয়েছে সে সবসময় বিশ্বাস করে বাচ্চারা অনেক দুর্বল, তাই তাদের মরে যাওয়া উচিত। এই গেমে বাচ্চাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হয়। প্রথমে টাস্কগুলো সহজ হলেও ধীরে ধীরে তাদেরকে বিপজ্জনক টাস্ক দেওয়া হয়, যেমন নিজের কোনো পোষা প্রাণীকে মেরে ফেলো। প্রীতমের মনে পড়ে তার স্ত্রী একদিন ফ্রিজ খুলে তাদের পোষা বিড়ালের লাশ পেয়েছিল। প্রীতম বলে হয়তো এমন টাস্ক দেবে যেখানে প্রতিবেশীর বাসার পোস্ট বক্স পুড়িয়ে দিতে বলবে। পেড্রোর মনে পড়ে একদিন সেও পাশের বাসার পোস্ট বক্স পুড়তে দেখেছিল। প্রীতম বলতে থাকে বেশিরভাগ সময় ব্লু হোয়েল গেমের শেষ টাস্ক হয় নিজেকে শেষ করে দেওয়া। পেড্রোর মনে পড়ে তার ছেলে লিও ঠিক একই কাজ করেছিল। ছেলের এই সত্য জেনে পেড্রো তার দাঁড়িয়ে থাকার শক্তিটাও হারিয়ে ফেলে। প্রীতম বলে বাচ্চারা থ্রিলিং অনুভূতি আর সবার সামনে হিরো হওয়ার জন্য এসব টাস্ক পূরণ করে। ওরা সব জানে না যে এই গেম খেলার সময় তাদের ফোন আর ল্যাপটপ হ্যাক করে ফেলে। যেহেতু তাদের ল্যাপটপ বা ফোন হ্যাক করা থাকে তাই তখন তারা যখন পার্সোনাল কোনো ছবি বা ভিডিও রেকর্ড করে তখন সেটা হ্যাকারের কাছে চলে যায়। তাই কেউ যদি গেমের শেষ টাস্ক পূরণ করতে নাও চায় তখন হ্যাকার সেসব ছবি আর ভিডিও দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে শেষ টাস্ক পূরণ করতে বাধ্য করে। প্রীতম ভিনির ল্যাপটপ থেকে ব্লু হোয়েল গেমে ঢোকার সাথে সাথেই তার ছবি হ্যাকারের কাছে চলে যায়। প্রীতমের ছবি দেখার সাথে সাথেই হ্যাকার কেন যেন বেশ ঘাবড়ে যায়। তারও সেই দৃশ্যের কথা মনে পড়ে যেটা প্রীতম মাঝে মাঝেই কল্পনায় দেখত, কেউ একজন টাওয়ার থেকে পড়ে যাচ্ছে। প্রীতম গেমের ভিতরে ঢুকে সব টাস্ক ওপেন করে মিনিস্টার সহ সবাইকে দেখায় বাসা থেকে যে যে জিনিসপত্র গায়েব হয়েছিল সবকিছু ভিনি আসলে তার গেমের টাস্কের জন্য লুকিয়ে ফেলেছে। আর ওই হ্যাকারের কাছে এই বাসার পুরো ম্যাপ আছে আর হয়তো এই ল্যাপটপের অ্যাক্সেসও আছে, আর সে এখন আমাদের বসে বসে দেখছে। হ্যাকার বলে তুই ঠিকই বলেছিস, আমি এখন তোকে দেখছি আর তোর কথাও শুনতে পাচ্ছি। সাথে সাথেই প্রীতম ভয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। হ্যাকার এবার শ্রদ্ধার ফোনে কল দিয়ে বলে ল্যাপটপ বন্ধ করে লাভ নেই, আমি এখনো আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। আপনার পেছনে যে গাছ আছে সেটা ঠিক মতো পানি দেন না, তাই শুকিয়ে গেছে। আর জানালার কাছে যাবেন না, যে কোনো সময় গুলি চলতে পারে। বাসার সবাই বেশ ঘাবড়ে গিয়ে লুকিয়ে পড়ে। হ্যাকার বলে আমি এখনো আপনার বাচ্চার কোনো ক্ষতি করিনি, ফোনটা এখন আপনাদের বাসার যে সাইবার জিনিয়াস আছে তাকে দেন। হ্যাকার প্রীতমকে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমার লোকেশন খোঁজার
চেষ্টা করছো, কিন্তু সেটা করে কোনো লাভ হবে না। প্রীতম কি যেন ভেবে ড্রয়িং রুমে এসে সোফার উপর বসে বলে, সবাইকে যখন দেখতেই পাচ্ছ তাহলে এবার বলো আমি সোফার উপর বসে আছি না দাঁড়িয়ে আছি, আর ফোন আমার ডান হাতে নাকি বাম হাতে। হ্যাকার এবার বেশ ঘাবড়ে গেলে প্রীতম বাসার সবাইকে বলে নিশ্চিন্ত হন, ও আমাদেরকে দেখতে পাচ্ছে না, তবে বাসার ভিতরে সব জায়গায় ওয়াইফাই সিগন্যাল কেমন সে সেটা ট্রেস করে রেখেছে। প্রীতম হ্যাকারকে বলে তুমি গেম থেকে নেওয়া ছবি আর ওয়াইফাই সিগন্যাল ম্যাচ করে ধারণা করে বলছো কে কোথায় আছে, তাই না? হ্যাকার হাততালি দিয়ে বলে তোমার সাথে এই গেমে ভালোই মজা হবে মিস্টার কবির। কবির নামটা শুনতেই প্রীতম এবার বেশ ঘাবড়ে বাসায় এসে দাদুকে বলে আমরা এখন ছুটিতে বাইরে যাচ্ছি। তখনই কেউ একজন বাসার বাইরে কাচের বোতল ছুঁড়ে মারে। প্রীতম বাইরে এসে দেখে সেখানে একটা গিফট বক্স পড়ে আছে। গিফট বক্স খুলেই তার ভিতরে একটা পেন ড্রাইভ পাওয়া যায়। অপরদিকে পেদ্রো বাসায় এসে তার ছেলে লিওর ল্যাপটপ ওপেন করে। দেখা যায় তার ছেলে লিও ব্লু হোয়েল গেমটা খেলতো। গেম অন করার সাথে সাথেই পেদ্রো বেশ ভয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। প্রচন্ড রাগে বাইরে এসে একটার পর একটা ফুলের টব ভাঙতে থাকে, কারণ সে পুলিশ হওয়া সত্ত্বেও কিছু হ্যাকারের জন্য তার ছেলে আজ এই দুনিয়াতে নেই। এদিকে প্রীতম পেন ড্রাইভ ওপেন করলে শুনতে পায় সেখানে একটা ভয়েস রেকর্ড আছে, যেখানে হ্যাকার বলছে গত 3 বছর ধরে আমি তোমাকে খুঁজছি, তুমি নিজের নাম বদলে দিয়েছো, শহর বদলে ফেলেছো, কিন্তু এত কিছু করার পরও তোমার ভাগ্য তোমাকে আবারও আমার কাছে এনেছে। এরপর হ্যাকার প্রীতমকে সেই ওয়াচ টাওয়ারের একটা ভিডিও দেখিয়ে বলে এই জায়গার কথা তোমার নিশ্চয়ই মনে আছে, আমি তোমার সাথে একজনকে দেখা করাতে চাই, আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, তাড়াতাড়ি সেখানে চলে আসো, আর যদি তুমি না আসো তাহলে ভিনিকে আগামীকাল বাসায় পাঠিয়ে দিব, কিন্তু সেটা হবে কফিনে, তাই দেরি না করে তাড়াতাড়ি ঠিক 9টার সময় হাসপাতালে আসো। এদিকে পেড্রো সাইবার ইউনিটে আসলে শার্লিন জানায় আমি কবির সাহানির নামের সব ডেটা খুঁজে বের করেছি, কিন্তু তেমন কিছুই পাইনি। কারওয়াই ইঞ্জিনিয়ারিং কলেজে 3 বছর আগে এই নামের একটা ছেলে পড়তো, শুধুমাত্র এইটুকুই রেকর্ডে আছে। পেড্রো বারবার প্রীতমকে কল দিল, রিসিভ না করলে পেড্রো শার্লিনকে বলে প্রীতমের ফোনের লোকেশন ট্রেস করো। শার্লিন লোকেশন চেক করে দেখে প্রীতম হাইওয়ে দিয়ে কারওয়ার দিকে যাচ্ছে। পেড্রো শার্লিনকে বলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, আমি ওদিকেই যাচ্ছি, তুমি সবসময় আমাকে প্রীতমের লোকেশনের আপডেট দেবে। ঠিক 9টা বাজার আগেই প্রীতম ডিভাইন হাসপাতালে পৌঁছে যায়। রিসিপশনের সামনে আসতেই হ্যাকার মেসেজ করে জানায় সাইকিয়াট্রিক ওয়ার্ডের সামনে যাও। প্রীতম সাইকিয়াট্রিক ওয়ার্ডের সামনে আসলেই হ্যাকার মেসেজ করে রুম নম্বর 24-এ যেতে বলে। হ্যাকার তখন সেখানেই বসেছিল। প্রীতম আশেপাশে তাকিয়ে রুম নম্বর 24-এ ঢুকে পড়ে। বিছানায় একটা মহিলা ঘরের ছাদের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে আছে। বেডের পাশে রোগীর ফাইল রাখা। প্রীতম সেই ফাইল উঠাতেই দেখে মহিলাটার নাম নিনা ফসেকা। নামটা দেখার সাথে সাথেই প্রীতম কান্না করতে করতে বলে এটা আমি কি করেছি। সে ওই মহিলার পা ধরে কান্না করতে করতে বলে আমাকে মাফ করে দিন। হ্যাকার তখন দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। কিছুক্ষণ পর পেড্রো হাসপাতালে আসে। হ্যাকার হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখে পেড্রো হাসপাতালে ঢুকছে। তখনই প্রীতম দৌড়ে রুম থেকে বের হয়ে এসে দেখে পেড্রো দাঁড়িয়ে আছে। পেড্রো প্রীতমকে তার বাসায় নিয়ে জিজ্ঞেস করে তোমার মতো একটা সাইবার জিনিয়াস ভ্যাকুম ক্লিনার বেচার মতো কাজ কেন করছো, আর তুমি ভিনের কিডন্যাপিং কেসে কিভাবে জড়িয়ে গেলে, তুমি আসলে কে, প্রীতম নাকি কবির? প্রীতম বলে আমি একটা খুন করেছি। যেটা শুনে পেড্রো আকাশ থেকে পড়ে। তাহলে কি ভোলা ভালা দেখতে এই ছেলেটা একটা খুনি? গল্প চলে আসে 3 বছর আগে। প্রীতম মানে কবির তখন কলেজে পড়তো। প্রফেসর ফসেকার ক্লাসে কেউ যদি 1 মিনিটও দেরি করে আসতো তাহলে তাকে পুরো 1 সপ্তাহ ধরে অপমান করা হতো। কিন্তু একদিন কবির 10 মিনিট লেট করে ক্লাসে যায়। তবে এটাই প্রথম না, সে এর আগেও এমন লেট করে ক্লাসে এসেছে। ফসেকা কবিরকে বলে তুমি তাড়াতাড়ি এসেছো কিন্তু কালকে ক্লাসের জন্য। কবির বলে আমি একটু অসুস্থ ছিলাম, চাইলে হাসপাতালে খোঁজ নিতে পারেন। ফসেকা কবিরের ফোনের ম্যাপ চেক করে বলে তুমি কেবলমাত্র কয়েকটা স্টেপ হেঁটে এখানে এসেছো, আর সেটাও হোস্টেল থেকে ক্লাসরুম পর্যন্ত, তাই আপাতত ক্লাসরুম থেকে বের হয়ে আমার অফিসে গিয়ে অপেক্ষা করো। কবির ক্লাস থেকে বের হতে গিয়েও আবার ফিরে এসে বলে আমি আপনাকে কিছু বলতে চাই। কবির ফসেকাকে অপমান করে বলে শুধুমাত্র আপনার জন্যই উপরওয়ালা মাঝের আঙ্গুলটা বানিয়েছে। কবির ফসেকাকে পুরো কলেজের সামনে অপমানিত করার জন্য দিন রাত এক করে ফসেকার ব্যাপারে সব ডেটা কালেক্ট করতে শুরু করে। সারা রাত চেষ্টা করার পর কবির ফসেকার সোশ্যাল মিডিয়া হ্যাক করে ফেলে। সেখানে ইনবক্সে ফসেকার সাথে একটা মহিলার বেশ কয়েকটা ব্যক্তিগত ছবি দেখতে পায়। আসলে প্রফেসর প্রতি বছর রিসার্চের নাম করে 2 বার দেশের বাইরে যেত, কিন্তু সে আসলে এই মেয়েটার সাথে দেখা করতে যেত। কবির সব ছবি আর ইনবক্সের চ্যাটিং স্টোরি একটা ফেক মেইল অ্যাকাউন্ট থেকে কলেজের সবার কাছে মেইল করে পাঠায়। এমনকি সে ফসেকার স্ত্রীর কাছেও সব তথ্য পাঠিয়ে দেয়। পরের দিন সকালে প্রফেসর কলেজে আসতেই সবাই তাকে দেখে টিটকারি আর হাসাহাসি করতে থাকে। ক্লাসে ঢুকতেই হোয়াইট বোর্ডে নিজের এমন ছবি দেখে প্রফেসর সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। কবির তখন ক্লাসে বসে মিটি মিটি হাসছে। বাসায় ফিরতেই তার স্ত্রীর চেহারা দেখে ফসেকা বুঝতে পারে তার স্ত্রীও সব জেনে গেছে।
আর কোনো উপায় না পেয়ে প্রফেসর লাইট হাউস থেকে পড়ে নিজেকে শেষ করে দেয়। প্রফেসরের মৃত্যু তার কারণেই হয়েছে, সেই অপরাধ বোধ আজও কবিরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্রীতম বলে, আমি সেই দিনই কলেজ থেকে পালিয়ে গিয়েছিলাম, শহর থেকে পালিয়ে অন্য শহরে এসে নিজের নাম পরিচয় সব বদলে ফেলি। সব শুনে পেড্রো বলে, তুমি সে সময় অনেক ছোট ছিলে, তাই নিজেকে ক্ষমা করে দাও। ছোট বয়সের সিদ্ধান্ত নিতে আমরা সবাই ভুল করি। আমার ছেলে লিও নিজেও ব্লু হোয়েল গেমে ফেসে গিয়েছিল, ওর শেষ টাস্ক ছিল কুয়াতে ঝাঁপ দেওয়া। আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি, কিন্তু ভিনিকে ঠিকই বাঁচাবো, আর সেই কারণে তোমার সাহায্য দরকার। আর আমাদের এটাও খুঁজে বের করতে হবে ওরা তোমার পিছনে কেন পড়ে আছে। সবার আগে খুঁজে বের করতে হবে ওই প্রফেসরের পরিবারে আর কে কে আছে। গুগল থেকে প্রফেসরের সব বিস্তারিত বের করলে জানতে পারা যায় তার স্ত্রী নিনা ছাড়াও তাদের একটা ছেলে আছে, সেই ছেলের নাম মার্টিন। আর মার্টিন তখন ইউএস তে পড়াশোনা করত। পেড্রো বলে, তাহলে এই মার্টিনই তোর পিছনে লেগেছে। পরের দিন সকালে মার্টিন শ্রদ্ধার বয়ফ্রেন্ডকে কল করে বলে, তুমি বাচ্চা কিডন্যাপ করার আর টাকা পাওয়ার পর তাকে ফেরত দেওয়ার জন্য যে টাকা দিয়েছিলে সেটা আমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছি, কারণ ওই বাচ্চাকে আমি এখন আর ফেরত দিব না। এরপর মার্টিন মিনিস্টারকে কল দিয়ে বলে, তোমাদের কি করতে হবে সেটা নোট করে রাখো। মিনিস্টার জিজ্ঞেস করে, আমরা কিভাবে বিশ্বাস করব যে ভিনি তোমার কাছে আছে, কারণ আরো একজন আছে যে দাবি করছে ভিনি তার কাছে আছে। মার্টিন শ্রদ্ধাকে বলে, আপনার ফোনটা চেক করেন তো। ফোন চেক করতেই শ্রদ্ধা চিৎকার করে ওঠে, কারণ সেখানে ভিনির মাঝের আঙ্গুল কাটা ছবি। মিনিস্টার প্রচন্ড রেগে চিৎকার করে বলে, তুই যেখানেই থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করে শেষ করে দিব। মার্টিন বলে, আপনারা টাকা জোগাড় করুন, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। তবে টাকা নিয়ে শুধুমাত্র প্রীতম সেখানে আসবে, নয়তো এবার আঙ্গুলের বদলে মাথা থাকবে। টাকাগুলো দুইটা ব্যাগে রেখে প্রীতম 60-এর ফোনে কল করলে কল অটো রিসিভ হবে, সেই অপশনটা চালু করে ফোনটা টাকার বান্ডিলের মধ্যে ঢুকিয়ে রাখে। পেড্রো এবার একটা কনস্টেবলের ফোন নিয়ে প্রীতমকে বলে, এই ফোনটা এমন জায়গায় রাখবে যেন সে সহজে পেয়ে যায়। টাকা নিয়ে প্রীতম চলে যাওয়ার সময় পেড্রো বলে, তুমিও ভালো করে জানো ওর টাকার দরকার নেই, ও শুধু চাই বদলা। তখন এই বাসার কুক দৌড়ে এসে বলে, পানির পাইপ থেকে নুডলস আসছে, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই বাসায় ভূত আছে। মিনিস্টার রেগে বলে, তুমি এখনই বাসার ভেতরে যাও। টাকা নিয়ে প্রীতম একটা ব্রিজের উপরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর মার্টিন ব্রিজের উপরে আসলে প্রীতম টাকার ব্যাগ নিয়ে তার দিকে এগিয়ে যায়। প্রীতম ভিনির কথা জিজ্ঞেস করতেই মার্টিন তাকে মারতে শুরু করে। মার্টিন প্রীতমকে মারতে মারতে বলে, আমার বাবার কি দোষ ছিল। প্রীতম মার্টিনকে বলে, তোমার সাথে আমার শত্রুতা আছে, কিন্তু ভিনিকে ছেড়ে দাও। প্রীতম সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাইলে মার্টিন বলে, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। আমার বাবা ঠিক সকাল 10:15 লাইট হাউস থেকে পড়ে মারা গেছে, তুমিও ঠিক একই সময়ে সেখান থেকে পড়ে মারা যাবে, তখনই আমি ভিনিকে বাসায় পৌঁছে দিব। মার্টিন তার হাতের ঘড়িটা প্রীতমের হাতে পরিয়ে দিয়ে বলে, তোমার হাতে 8 ঘন্টা সময় আছে। মার্টিন ব্যাগের মধ্যে একটা ফোন পেয়ে সেটা নদীতে ফেলে দেয়। এরপর প্রীতমের ফোন থেকে পেড্রোকে মেসেজ করে জানায় ভিনিকে পেয়ে গেছি। মেসেজটা পাওয়ার সাথে সাথেই পেড্রো খুশি হয়ে সবাইকে জানালে শার্লিন বলে 45 মিনিটের মধ্যেই সে এখানে চলে আসবে। এদিকে 60-এর ফোনের লোকেশন ট্র্যাক করে জয়ন্ত তার পিছু পিছু যেতে শুরু করে। অপরদিকে শার্লিন প্রীতমের ফোন লোকেশন ট্র্যাক করে সবাইকে বলে প্রীতম বাসার কাছাকাছি চলে এসেছে, কিন্তু গাড়ি বাসার ভিতরে আসতে দেখা যায় সেখানে ভিনি বা প্রীতম কেউই নেই। গাড়ির পেছনের সিটে প্রীতমের ফোন রাখা। পেড্রো ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভার বলে, একটা লোক আমাকে কিছু টাকা দিয়ে গাড়িটা এখানে নিয়ে আসতে বলেছে। ঠিক তখনই প্রীতম দৌড়ে বাসার ভিতরে আসে। প্রীতম সবাইকে বলে, কিডন্যাপার টাকা নিয়ে গেছে, আর আমার ফোন থেকে আপনাদেরকে মেসেজ করে জানিয়েছি ভিনিকে পাওয়া গেছে। তখনই শার্লিন ল্যাপটপে লোকেশন ট্র্যাক করে দেখায় কিডন্যাপার ব্যাগ নিয়ে মেন্স হোস্টেলে গেছে। সাথে সাথেই পুলিশের টিম সেখানে যায়, কিন্তু জয়ন্ত সেখানে গিয়ে পেড্রোকে জানায় এখানে প্রায় 100 থেকে 200টা রুম আছে, এত রাতে সব রুমে গেলে একটা ঝামেলা বেঁধে যাবে, আর সেই সুযোগে কিডন্যাপার পালিয়ে যাবে। প্রীতম ফোন নিয়ে জয়ন্তকে বলে, আপনারা সব অফিসার আর কনস্টেবল প্রতিটা ফ্লোরে গিয়ে করিডোরে এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করবেন আর জোরে জোরে কথা বলবেন। প্রীতম ফোনটা পেড্রোর হাতে দিলে জয়ন্ত পেড্রোকে বলে, আমার মনে হয় এই ছেলেটা পাগল হয়ে গেছে। পেড্রো প্রীতমকে বলে, যখন কিডন্যাপার তোমার মাথায় আঘাত করেছিল তখন কি তোমার মনে হয়েছে যে ঘিলু চলে গেছে? প্রীতম 60-এর ফোনে কল দিয়ে পেড্রোকে বলে, আমি এই ফোনে অটো কল রিসিভার চালু করে দিয়েছিলাম, এবার আমি সেই ফোনে কল দিব। যেই কনস্টেবল কথা শোনা যাবে তার আশেপাশের রুমেই ওই কিডন্যাপার আছে। কনস্টেবল আর ইন্সপেক্টর প্রতিটা রুমের সামনে গিয়ে জোরে জোরে বেসুরো গলায় গান গাইতে থাকে। একটা রুমের সামনে গিয়ে ঘোরাঘুরি করে সবাই হঠাৎ প্রীতমের ফোনে একজনের গান শুনতে পায়। পেড্রো বলে, এটা তো জয়ন্তর গলা। জয়ন্ত জানায় সে 409 নম্বর রুমের সামনেই দাঁড়িয়ে আছে। পেড্রো জয়ন্তকে বলে, সাবধান, রুমের ভেতরে যাও, হয়তো ভিনি ভেতরেই আছে, কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। সবাই মিলে রুমের ভিতরে ঢুকলেও সেখানে কেউ ছিল না, শুধুমাত্র টেবিলের উপরে জয়ন্তের ফোন রাখা আর পেছনে লেখা মাত্র 4 ঘন্টা বাকি। কিছুক্ষণ পর পেড্রো আর প্রীতম সেখানে আসলেই জয়ন্ত বলে, এই লোকটার গাড়ি নিয়ে মার্টিন পালিয়ে গেছে। প্রীতম পেড্রোকে বলে, গাড়ি যখন নিয়ে গেছে তখন টোল প্লাজা ক্রস করলেই গাড়ির মালিকের কাছে একটা মেসেজ আসবে, কারণ গাড়িতে টোল প্লাজার জন্য অটো কার্ড লাগানো আছে। টোল পার হওয়ার সময় মার্টিন সেটা খেয়াল করে ট্যাগটা
উঠিয়ে ফেলে। টোল পার হওয়ার সাথে সাথেই গাড়ির মালিকের কাছে মেসেজ চলে আসে। সাথে সাথেই পুলিশের টিম সেদিকে রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর প্রীতম আর পেড্রো দেখে রাস্তার পাশেই গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির সামনে এসে দেখে সেখানে লেখা আর মাত্র 2 ঘন্টা বাকি। পেড্রো বলে, আমি নিশ্চিত কেউ না কেউ ওকে খবর দিচ্ছে, না হলে সে সবসময় কিভাবে পালিয়ে যাচ্ছে। প্রীতম ল্যাপটপ দেখে বলে, মার্টিনের খোঁজ পেয়ে গেছি। তখনই টিমের বাকি সবাই আসলে পেড্রো বলে, সবাই ওখানে দাঁড়িয়ে থাকবে, ভুলে ওইদিকে কেউ আসবে না। সবাই দূরে সরে গেলে প্রীতম পেড্রোকে বলে, মার্টিন একটা বাসে উঠে ম্যাঙ্গালোরের দিকে যাচ্ছে, আমি ওর ফোন নম্বর পেয়ে গেছি। সকালে টোল প্লাজা ক্রস করার সময় শুধুমাত্র ওই জায়গায় 3টা ফোন অ্যাক্টিভ ছিল, 2টা ফোন টোল প্লাজার অফিসারদের ছিল আর একটা ছিল মার্টিনের। তবে এই সময় ওর ফোনের আশেপাশে অনেকগুলো ফোন অ্যাক্টিভ আছে, তার মানে হয়তো নিশ্চয়ই ও কোনো বাসে উঠেছে। পেড্রো টিমের সবাইকে নিয়ে সেদিকেই রওনা দেয়। পেড্রো ডিআইজি কে কল করে বলে, মার্টিন বাসে করে ম্যাঙ্গালোরের দিকে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি চেক পোস্টে অ্যালার্ট করে দিন। চেক পোস্টে বাস থামিয়ে পুরো বাস তল্লাশি করলেও মার্টিনকে পাওয়া যায় না। পেড্রো বলে, তাড়াতাড়ি মার্টিনের নম্বরে কল করো। প্রীতমকে কল দিলে একটা বুড়ি মহিলার ব্যাগে ফোনটা বেজে ওঠে। এই মহিলার পাশেই মার্টিন বসেছিল। প্রীতম মার্টিনের ফোনটা হাতে নিতেই সেখানে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করেই দেখা যায় সেখানে ভিনির কাটা 2টা আঙ্গুল, মানে সে ভিনির আরো একটা আঙ্গুল কেটে দিয়েছে। তখন মার্টিন ভয়েস মেসেজে জানায় আর মাত্র 1 ঘন্টা আছে, তাড়াতাড়ি লাইট হাউসে যাও। বাস থেকে নামলেই পেড্রো খেয়াল করে প্রীতমের হাতে একটা নতুন ঘড়ি। পেড্রো চুপচাপ প্রীতমকে সেই ঘড়িটা খুলতে বলে। ঘড়িটা গাড়ির পরে রেখে প্রীতমকে অনেক দূরে এনে পেড্রো বলে, ওই ঘড়িতে মাইক্রোফোন আছে, এর মাধ্যমেই ও আমাদের সব কথা শুনতে পাচ্ছে। প্রীতম জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন? পেড্রো বলে, যখনই ওই বুড়ির ফোন তুমি হাতে নিয়েছো সাথে সাথেই তোমার কাছে মার্টিন মেসেজ করেছে। সে কিভাবে জানলো তুমি ফোন ধরেছো? আমরা মার্টিন পর্যন্ত পৌঁছাতে পারছি না, কিন্তু ওকে তো আমাদের কাছে নিয়ে আসতে পারবো। ও যদি বিশ্বাস করে তুমি সত্যি সত্যি লাইট হাউস থেকে পড়ে নিজেকে শেষ করবে, তাহলে ও নিশ্চয়ই এই দৃশ্য দেখার জন্য লাইট হাউসের আশেপাশে আসবে। তাহলে কি এবার পেড্রোর পাতা জালে মার্টিন ফেসে যাবে? প্রীতম হাতে ঘড়িটা পড়তেই পেড্রো বলে, সারা বছর কি মিনিস্টারের বাচ্চা খুঁজে বেড়াবো নাকি? তোর সাথে মার্টিনের কি ঝামেলা সেটা তোরা বুঝে নে, এসব আর আমার দেখার দরকার নেই। প্রীতম বলে, আমার কারণে একটা মানুষ মারা গেছে, এবার আমি আরেকটা বাচ্চার জীবন যেতে দিব না। আমি লাইট হাউস থেকে পড়ে নিজের জীবন দিয়ে হলেও ওই ছেলেকে বাঁচাবো। প্রীতম চলে গেলে পেড্রো সবাইকে বলে, মার্টিন আমাদের ফোন ট্র্যাক করছে, তাই একজন সবার ফোন নিয়ে এখানে অপেক্ষা করবে আর আমরা সবাই লাইট হাউসে যাব। প্রীতম লাইট হাউসে আসলে বেশ কিছুক্ষণ পর পেড্রো তার টিমের সবাইকে নিয়ে লাইট হাউসে আসে। পেড্রো ইশারায় সবাইকে লাইট হাউসের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলে। প্রীতম ওয়াকি টকিতে পেড্রোকে বলে, যদি আমি লাফ না দিই তাহলে ভিনিকে মেরে ফেলবে, যত তাড়াতাড়ি সম্ভব মার্টিনকে খুঁজে বের করেন। তখনই হঠাৎ পেড্রোর কিছু একটা মনে পড়ে। সে প্রীতমকে বলে, ওই বুড়ি মহিলার ফোন থেকে ভিনির হাতে ছবি বের করো তো। প্রীতমের ছবি বের করলে পেড্রো বলে, ভালো করে দেখো ওর হাতে কোনো পোড়া দাগ আছে কিনা। প্রীতম না বললে পেড্রো বলে, আমি যখন ভিনির সাথে দেখা করেছিলাম তখন ওর হাতে একটা পোড়া দাগ ছিল, আর পোড়া জায়গার দাগ এত সহজে ঠিক হতে পারে না। প্রীতম বলে, তার মানে এই ছবিগুলো এআই দিয়ে করা। মার্টিন আমাদেরকে ভয় দেখাচ্ছে, ও আসলে বাচ্চার কোনো ক্ষতি করবে না। পেড্রো বলে, এটাও তো হতে পারে ভিনি কখনো মার্টিনের কাছে ছিলই না, আমরা সবসময় ভেবেছি ভিনি সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়েছে। এটাও তো হতে পারে ভিনি কখনো ওই বাড়ি থেকে বাইরেই যায়নি। প্রীতম জানায় তার মানে মার্টিন ভিনিকে এমন জায়গায় লুকিয়ে থাকতে বলেছে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। ব্লু ভেল গেমে গেমারদেরকে সব ডেঞ্জারাস টাস্ক দেওয়া হতো, কিন্তু আমি খেয়াল করেছি ভিনিকে সবসময় সহজ চ্যালেঞ্জ দেওয়া হতো। আমার মনে হচ্ছে মার্টিন ভিনিকে দিয়ে বাসা থেকে যেসব জিনিস চুরি করতে বলেছিল সেগুলো ভিনির সার্ভাইভ করার জন্য, মানে ভিনি কোথাও কয়েকদিনের জন্য লুকিয়ে থাকলেও সেগুলো দিয়ে আরামে কয়েকদিন বাঁচতে পারবে। পেড্রো বলে, তার মানে ও এমন জায়গায় আছে যেখানে অক্সিজেনের স্বল্পতা, এই কারণেই মার্টিন ওকে দিয়ে অক্সিজেন সিলিন্ডার চুরি করিয়েছিল, খাবার জন্য নুডলস, টয়লেট করার জন্য বেড প্যান। এবার দুজন ভাবতে শুরু করে বাসার ভেতরে এমন কোন জায়গা আছে। হঠাৎ পেড্রোর মনে পড়ে সেদিন রাতে কুক বলেছিল পানির নল থেকে নুডলস আসছে। প্রীতম বলে, আপনি তাড়াতাড়ি ওই বাসার পানির ট্যাঙ্কি চেক করতে বলেন। এদিকে আর মাত্র 10 সেকেন্ড বাকি। প্রীতম লাইট হাউসের উপরে এসে দেখে সেখানেই মার্টিন দাঁড়িয়ে আছে। প্রীতমকে দেখে মার্টিন বলে, লাফ দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু প্রীতম মানা করে বলে, আমি লাফ দিব না, কারণ আমি জানি ভিনি তোমার কাছে নেই, ভিনি বাসার ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে আছে। মার্টিন সাথে সাথেই প্রীতমকে মারতে শুরু করে। এদিকে পেড্রো লাইট হাউসের পাশে বসে থাকা একটা কাপলের কাছ থেকে ফোন নিয়ে কনস্টেবলকে কল করে বলে, তাড়াতাড়ি বাসার ট্যাঙ্কি চেক করো। তখনই পেড্রো খেয়াল করে মার্টিন প্রীতমকে মারছে। সে দৌড়ে লাইট হাউসের দিকে যায়। অপরদিকে সেই কনস্টেবল বাসার ছাদে গিয়ে ট্যাঙ্কি খুলে দেখে তার ভেতরে ভিনি বসে আছে। এই কথা শুনেই পেড্রো লাইট হাউসের উপরে গিয়ে মার্টিনের দিকে বন্দুক তাক করে বলে, অনেক নাচিয়েছিস, আজ তোকে এখানেই শেষ করে দিব। প্রীতম বলে, ওকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই, আসলে আমি ওনাকে আগে মেরেছিলাম, অনেক টেনশনে ছিলাম তো তখনই এই লোকটা আমার সামনে আসলে আমি মার্টিন ভেবে মারতে শুরু করি। পেড্রো জিজ্ঞেস করে, তাহলে এটা মার্টিন না? প্রীতম বলে, না স্যার। মার্টিন প্রীতমের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। যে মার্টিন প্রীতমের সাথে এত কিছু
কিছু করলো, তারপরও প্রীতম এত বড় মিথ্যা কেন বলছে? বেশ অবাক হয়ে সে সেখান থেকে চলে যায়। অপরদিকে শ্রদ্ধার সেই শয়তান বয়ফ্রেন্ড কল দিয়ে বলে, বাচ্চা পেয়ে গেছিস তাই আমাকে টাকা দিবি না তাই তো, কিন্তু তোর ছবিগুলো এখনো আমার কাছেই আছে। বিকাল 5টার মধ্যে আমাকে টাকা না দিলে যেই চ্যানেল সবচেয়ে বেশি টাকা দেবে তার কাছে এই ছবিগুলো আমি বেচে দিব। লাইট হাউস থেকে ফিরে আসার সময় পেড্রো প্রীতমকে জিজ্ঞেস করে, তুই ওকে ছেড়ে দিলি কেন? প্রীতম বলে, 3 বছর আগে ওর কোনো অপরাধ ছিল না, আর আজকের পর ও কোনো অপরাধ করবেও না। মাঝখানে যা হয়েছে সব আমার কারণে হয়েছে, আমি ভাবতেই পারিনি আপনি ওকে ছেড়ে দিবেন। পেড্রো প্রীতমকে বলে, তুমি আসলেই ভালো মানুষ, মার্টিন তোমাকে মারতে আসলো আর তুমি ওকে ক্ষমা করে দিলে। তোমার দাদিও এই গানটাই গাইতো, কখনো কারো কাছে মাফ চেয়ে নাও আর কখনো কাউকে ক্ষমা করে দাও। প্রীতম তখনই পেড্রোকে হঠাৎ গাড়ি থামাতে বলে। সে পেড্রোকে বলে, কাল আপনার ট্রান্সফার হয়ে যাবে, তাই আপনি এই গানটা মেমোরি হিসাবে গাইবেন আর আমি সেটা ভিডিও করে নিজের কাছে রেখে দিব। পেড্রো না মানলেও তাকে কোন রকমের রাজি করিয়ে গানটা গাইয়েই নাই। প্রীতম সেই গান ভিডিও করে নিজের নম্বরে না পাঠিয়ে পেড্রোর স্ত্রীর নম্বরে মেইল করে দেয়। পেড্রো আর প্রীতম মিনিস্টারের বাসায় এসে দেখে সেখানে প্রেস কনফারেন্স হচ্ছে। মিনিস্টার সবার প্রশংসা করে মিডিয়াকে বলে, পুলিশ ডিপার্টমেন্ট আমাকে অনেক সাহায্য করেছে, তবে আপনাদের সামনে আমি এমন একজনকে পরিচয় করাবো যার কারণে আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। পেড্রো মিনিস্টারের দিকে এগিয়ে যেতেই মিনিস্টার বলে, সে হচ্ছে কনস্টেবল দত্ত। সবাই বেশ অবাক হয়ে যায়। দত্ত বেশ ভাব নিয়ে সাংবাদিকদের বলে, সিসিটিভি ফুটেজে যখন কিছু দেখা যাচ্ছিল না, বিষয়টা আমার কাছে গোলমাল মনে হয়। আমি বসে বসে ভাবতে থাকি বাচ্চাটা নিশ্চয়ই ঘরের ভিতরেই আছে। তারপর আমার ভিতর থেকে আওয়াজ আসে, নিশ্চয়ই বাচ্চাটা বাসার ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে আছে। সাথে সাথেই আমি ট্যাঙ্কি খুলে বাচ্চাটাকে দেখতে পাই। কনফারেন্স শেষ হলে ডিআইজি পেড্রোকে জিজ্ঞেস করে, নিশ্চয়ই তুমি কিডন্যাপারকে ধরতে পারোনি? পেড্রো বলে, ও পালিয়ে গেছে। ডিআইজি বলে, আমি একটু অবাক হইনি। আগে তোমার নিজের ব্যক্তিগত জীবনের সমাধান বের করো, তারপরে ঠিকমতো ডিউটি করবে। মিনিস্টারের বাসা থেকে ফিরে আসার সময় শ্রদ্ধা পেড্রোকে কল করে বলে, ব্ল্যাকমেইলার আমাকে কল দিয়ে বলেছে সে নাকি সব ছবি টিভিতে ফাঁস করে দিবে। এখন আমার স্বামীকে সব সত্য বলার সময় এসে গেছে। প্রীতম পেড্রোকে বলে, টিভি চ্যানেলে আপনার একটা বন্ধু আছে না? পেড্রো বলে, হ্যাঁ। প্রীতম শ্রদ্ধাকে বলে, কাউকে কিছুই বলতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। রাত 9টা বাজলেই খবর শুরু হয়। সেখানে নিউজ রিপোর্টার বলে, বাচ্চা পাওয়া গেলেও মিনিস্টারের পরিবারের বিপদ এখনো শেষ হয়নি। আমাদের হাতে একটা ছবি এসেছে, সেটা হচ্ছে মিনিস্টারের স্ত্রী শ্রদ্ধার। আগে চলুন ছবিটা দেখে আসি। যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা মিনিস্টারের স্ত্রী শ্রদ্ধা আর দেশের বিখ্যাত ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের। এই ছবির ব্যাপারে কথা বলতে আমরা বীরেন্দ্রের সাথে যোগাযোগ করেছি। বীরেন্দ্র আমাদের বলেছে, আমি কোনো শ্রদ্ধাকে চিনি না। ছবিতে দেখেন লোকটার হাতে অনেকগুলো ট্যাটু আঁকা, কিন্তু আমার হাতে কোনো ট্যাটু নেই। এরপর নিউজ রিপোর্টার বলে, আমাদের কাছে মিনিস্টারের স্ত্রীর আরো একটা ছবি এসেছে, তবে এবার ছবিটা বলিউডের হিরো সঞ্জয় দত্তের। এবার আপনাদেরকে দেখাবো আরেকটা ছবি যেখানে অচেনা একটা মানুষ আছে। এবার সত্যি সত্যি টিভিতে আসল ছবিটা দেখানো হয়, তবে এবার সেটা এআই দিয়ে করা ভেবে সবাই উল্টা হাসাহাসি করতে শুরু করে। এসব দেখে শ্রদ্ধার সেই বয়ফ্রেন্ড রাগে ফুঁসতে থাকে। ফাইনালি শ্রদ্ধার সেই ব্ল্যাকমেইলের ভয় চলে গেল। এদিকে পেড্রো শ্রদ্ধার বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে বলে, তুই কোর্টে গিয়ে বলবি শ্রদ্ধা নামের কাউকে তুই চিনিসই না। টিভিতে মিনিস্টারের বাচ্চা কিডন্যাপিং এর খবর দেখে তুই কিডন্যাপিং এর নাটক শুরু করেছিস। শুধু নাটক করার জন্য তোর 1 বছরের জেল হবে। লোকটা সেই প্রস্তাবে রাজি হলেই তাকে অ্যারেস্ট করা হয়। শ্রদ্ধা প্রীতমকে কল করে বলে, তোমার বুদ্ধির কারণে আজ আমি বেঁচে গেলাম। জীবনে যদি কখনো আমি তোমার কোনো উপকারে আসতে পারি আমাকে জানাবে। প্রীতম পেড্রোকে বলে, এবার শুধু একটা কাজ বাকি, সাইবার ক্রাইমে আপনার ট্রান্সফারটা হলো না। তখনই পেড্রোর স্ত্রী কল দিলে প্রীতম বলে, কল রিসিভ করে মন থেকে ক্ষমা চান। অনেক ভেবে চিন্তে কল রিসিভ করতেই স্টেন্সি বলে, দত্তকে ট্যাঙ্কের কথা বলার কি দরকার ছিল? নিজে গিয়ে বাচ্চা উদ্ধার করলেই তো হতো। পেড্রো বলে, তুমি সব কিভাবে জানলে? স্টেন্সি বলে, সাইবার সেল থেকে একজন কল করে আমাকে সব জানিয়েছে, তবে তার নাম বলেনি। আর ফটোটা এআই দিয়ে জেনারেট করা, সেটা প্রমাণ করতে তুমি যে আইডিয়া বের করেছো সেটাও অনেক ভালো ছিল। তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে? পেড্রো বুঝতে পারে এসব আসলে প্রীতমের কাজ। সে সব সত্য বলতে গেল প্রীতম তাকে বাধা দেয়। স্টেন্সি বলে, তবে তোমার গান গিয়ে ক্ষমা চাওয়াটা আমার অনেক ভালো লেগেছে। গানের সুরটা অবশ্য ভালো ছিল না, আমার মিউজিক টিচার একটা সুন্দর সুরে এই গানটা গাইতো। আমি ভিডিও কল দিয়ে তোমাকে গানটা শোনাচ্ছি। পেড্রোর আর বুঝতে বাকি থাকে না সেদিন প্রীতম কেন তার গানের ভিডিও করেছিল। স্টেন্সি গানটা গাইতে শুরু করলেই পাশ থেকে প্রীতম বলে, এটাই তো সেই সুর যেটা আমার দাদি গাইতো। আসলে প্রীতমের দাদি স্টেন্সির মিউজিক টিচার ছিল। অপরদিকে দেখা যায় মার্টিন তার বাবার মৃত্যুর পর এই প্রথমবার তার কবরে গেছে। স্টেন্সি পেড্রো জীবনে ফিরে এসেছে। মার্টিন শ্রদ্ধাকে কল করে বলে, আপনার সাথে যা করেছি তার জন্য ক্ষমা করবেন। কিছুক্ষণ পর আপনার বাসার বাইরে একটা গাড়ি আসবে, সেখানে আপনার সব টাকা রাখা আছে। আপনার কাছে শেষ একটা জিনিস চাইবো, প্রীতমকে অবশ্যই বলবেন আমি আপনার টাকা ফিরিয়ে দিয়েছি। এদিকে প্রীতম স্টেন্সির রেকর্ড করা গানটা বাসায় এসে প্লে করতেই দাদার মুখে আবারও হাসি ফোটে। দাদার প্রীতমকে খুশিতে জড়িয়ে ধরে। আর অপরদিকে সাইবার ক্রাইম ইউনিটে একটা টিকটকার এসে পেড্রোকে বলে এফআইআর করতে হবে। পেড্রো জিজ্ঞেস করে, কিসের ফায়ার? মেয়েটা জানায় তার ফলোয়ার ছোট হয়ে গেছে। পেড্রোর সাথে সাথে প্রীতমকে কল দিয়ে বলে,
বলে আমার আসলে বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যাচ্ছে। প্রীতম বলে ধৈর্য ধরেন, আপনাকে সাইবার ইউনিট থেকে ট্রান্সফার করার একটা প্ল্যান বানিয়েছি। কয়েকদিন পর একটা ব্যাংকে 100 কোটি টাকা চুরি হবে, চারিদিকে হই রই পড়ে যাবে, কিন্তু কেউ কিছু সমাধান করতে পারবে না। তখন আপনি হিরোর মতো এসে কেস সলভ করে দিবেন। পেড্রো জিজ্ঞেস করে কিন্তু ব্যাংক চুরি করবে কে? প্রীতম বলে কেন আপনি। আর এখানেই শেষ হয়ে যায় প্রীতম এবং পেড্রোর সিজন 1 এর গল্প। তবে যাই হোক, এদের জুটিটা কিন্তু অনেক সুন্দর ছিল। প্রীতমের মতো মেধাবী মানুষও জীবনে একটা ভুল সিদ্ধান্তের বোঝা বছরের পর বছর বয়ে বেরিয়েছে। মার্টিন প্রতিশোধ দিতে গিয়ে নিজের জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে ফেলেছিল, আর পেড্রো আমাদেরকে দেখিয়েছে একজন মানুষ কঠোর হলেও তার ভেতরে ভালোবাসা, দায়িত্ববোধ, ক্ষমা করার শক্তিও থাকতে পারে। তবে সবচেয়ে জয়ী হয়েছে ক্ষমা। প্রীতম তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে, মার্টিনও শেষ পর্যন্ত তার ভুল বুঝে ক্ষমা চেয়েছে, আর পেড্রো প্রতিশোধের পথ বেছে না নিয়ে একজন মানুষকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। তাই বাস্তব জীবনেও সুযোগ পেলে অন্যকে ক্ষমা করুন, আর নিজের ভুল হলে ক্ষমা চাইতেও লজ্জা পাবেন না, কারণ প্রতিশোধ আর ঘৃণা শুধুমাত্র কষ্ট বাড়ায়, কিন্তু ক্ষমা মানুষকে হালকা করে, সম্পর্ককে বাঁচায়, আর নতুন করে শুরু করার সাহস দেয়। কখনো কখনো আমি দুঃখিত বা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই কয়েকটা কথাই একটা মানুষের পুরো জীবনই বদলে দিতে পারে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।